আগুনের গান তুমি পাহাড়ে পাহাড়ে, ধ্বনিত প্রতিধ্বনি শব্দ শোনাও। আকাশের বুকে তুমি অন্য আকাশ, নীলিমা জুড়ে জয় ডঙ্কা বাজাও। আগুনের গান তুমি পাহাড়ে পাহাড়ে, ধ্বনিত প্রতিধ্বনি শব্দ শোনাও। আকাশের বুকে তুমি অন্য আকাশ, নীলিমা জুড়ে জয় ডঙ্কা বাজাও। তোমার গল্প শুনে হয়েছি সাহস, আমিও মুঠোয় রাখি সূর্যের রং। আমিও তোমার মতো পা বাড়িয়েছি, পথ হোক উঁচু নিচু হোক দুর্গম। আগুনের গান তুমি পাহাড়ে পাহাড়ে, ধ্বনিত প্রতিধ্বনি শব্দ শোনাও। কুয়াশা সময় মেলেছে ডানা, ঝাপসা হয়ে থাকা চেনা সব মুখ। আপোষের গান গাইছে সবাই, নত জানু হয়ে থাকা ভীরুতার বুক। তোমার গল্প শুনে হয়েছি সাহস, আমিও মুঠোয় রাখি সূর্যের রং। আমিও তোমার মতো পা বাড়িয়েছি, পথ হোক উঁচু নিচু হোক দুর্গম। আগুনের গান তুমি পাহাড়ে পাহাড়ে, ধ্বনিত প্রতিধ্বনি শব্দ শোনাও। কবে আসবে সোনালি সুদিন, হাহাকার নিয়ে কাঁদে যাপিত জীবন। দুঃসহ দিন রাত্রি শেষে রুখে দাঁড়াতে চায় একাকী মন। তোমার গল্প শুনে হয়েছি সাহস, আমিও মুঠোয় রাখি সূর্যের ওম। আমিও তোমার মতো পা বাড়িয়েছি, পথ হোক উঁচু নিচু হোক দুর্গম। তোমার গল্প শুনে হয়েছি সাহস, আমিও মুঠোয় রাখি সূর্যের ওম। আমিও তোমার মতো পা বাড়িয়েছি। সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় 19 আজকের নবম পর্ব। আপনাদের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। সাংস্কৃতিক অবক্ষয় নিয়ে যারা আমাদের এই আলোচনাটার সাথে ধারাবাহিকভাবে যে আলোচনাটি আমি করি, সেই আলোচনাটির সাথে ইতিমধ্যে যারা পরিচিত হয়েছেন তাদেরকে নিশ্চয় ব্যাখ্যা করবার অবকাশ নেই। আমাদের সাম্প্রতিক সময় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক, বিশেষ করে প্রশাসনিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সমাজ সংস্কারের নামে যেই নতুন নতুন বক্তব্যগুলো উঠে এসেছে এবং নতুন এক রকমের ধারণার
জন্ম হচ্ছে, বিশেষ করে তরুণরা যে ধারণার কথা বলছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানত সেই সময়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যারা নেতৃত্বের জায়গায় ছিলেন। আমরা সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি নির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ভিত্তিতে শুরু হয়েছিল এবং পরবর্তীতে পতিত স্বৈরাচারী সরকার হাসিনা এবং তার নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র যেই নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন তারা প্রত্যেকেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং সেই প্রতিরোধে তারা আত্মবলিদান করেছেন। সেই আত্মবলিদানের তালিকায় শ্রমিক শ্রেণী আছেন, নারী আছেন, শিশু আছেন, কিশোরেরা আছে এবং আপামর বাংলাদেশের মানুষ একটা স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদের স্বপ্নে প্রধানত এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং 5ই আগস্ট পতিত স্বৈরাচারী সরকার তার দেশ ছেড়ে পালিয়ে গেলে শেখ হাসিনা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু সংস্কার কর্মসূচি, কিছু পরিবর্তন, প্রশাসনিক ক্ষেত্রে কিছু কাঠামোগত পরিবর্তন না হলেও প্রশাসনিক নিয়োগ হিসাবে যে সমস্ত মানুষকে এনেছেন তারা অন্তত পতিত স্বৈরাচারী যে ব্যবস্থা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিংবা তাদের অনুসারীদের অন্তর্ভুক্ত নয় বলেই আপাত দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার যে তরুণ বিশেষ সহকারী, সেই সহকারী মাহফুজ আলম বা মাহফুজ আব্দুল্লাহ, এই দুই নামেই তিনি পরিচিত। প্রধান উপদেষ্টার একটি কথা সাম্প্রতিক সময়ে প্রত্যেকেই আলোচনায় এনেছেন এবং প্রধান উপদেষ্টা সেই কথাটি ছিল রিসেট বাটন। তরুণরা একটা রিসেট বাটন পুশ করেছে, চাপ দিয়েছে, ফলে পেছনের যা কিছু ছিল, অতীতের যা কিছু ছিল সবকিছু মুছে গিয়ে নতুন করে আবার শুরু হয়েছে। এখন এই রিসেট বাটন সেই যারা পুশ করেছিল বলে কিংবা চাপ প্রয়োগ করেছিল বলে যাদেরকে তিনি মনে করছেন, সেই তরুণদের যাদেরকে তিনি বিশ্বসভায় অন্তত জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত যে শাসকরা আছেন, প্রাক্তন শাসকরা আছেন কিংবা এলিট যে সম্প্রদায় তাদের সাথে যে একরকমের পরিচিতি পর্ব ছিল, সেখানে মাহফুজ আলমকে পরিচিত করানো হয়েছে ভাবে যে সমস্ত বিষয়ের বিহাইন্ড দ্য সিন এবং এই দৃশ্যের পেছনে তাদের একটা সুচিন্তিত পরিকল্পনা ছিল। তারা আসলে এই আন্দোলনটি হুট করে হয়নি, এই আন্দোলনটির পিছনে তাদের একটা পরিকল্পনা ছিল। সে যাই হোক, এবং সেক্ষেত্রে মাহফুজ আলম এবং আমরা দেখেছি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইম পত্রিকার 100 জন প্রভাবশালী বা উদ্বুদ্ধকারী মানুষের তালিকায় এবছর উপদেষ্টা নাহিদ তাকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিশ্ব জনমতের কাছে বিশ্ব পরিসরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণদেরকে তাদের নেতৃত্বকে একভাবে নতুন করে দেখবার চোখ কিংবা তাদের অবদান সেগুলোকে মানুষের কাছে একভাবে তুলে আনা হয়েছে এবং কোনো সন্দেহ নেই এই তরুণরা একটা অপরিসীম আপোষহীনতায় স্পর্ধায় এই আন্দোলন শুরু করেছিলেন, যদিও সেই আন্দোলন চূড়ান্তভাবে গণঅভ্যুত্থানের জায়গায় উপনীত হবার ক্ষেত্রে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। শুধুমাত্র ছাত্রদের আন্দোলন দিয়েই এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি। যেহেতু সংগঠিত হয়নি, সে কারণে আমাদের অন্তত এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখা দরকার যে আমরা যখন কথা বলবো তখন আমরা যেন সেই সব মানুষের অবদানকে অস্বীকার না করি বা তাদের স্মৃতির প্রতি, তাদের আত্মবলিদানের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। তাহলে গণঅভ্যুত্থান সম্পর্কিত যে সমস্ত কথাবার্তাগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে, বিপ্লব বেহাত হয়ে যেতে পারে, তারপরে এই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল গণঅভ্যুত্থানের সেটা ব্যর্থ হয়ে যেতে পারে। ব্যর্থতার সবচেয়ে বড় কারণ যদি কখনো উল্লিখিত হয় তাহলে সেটি হবে আমার বিবেচনায় যে গণঅভ্যুত্থানের যে মূল চেতনা, একটা ফ্যাসিবাদী শাসনের বিপরীতে সমস্ত মানুষের যে মত প্রকাশের অধিকার, তার নাগরিক অধিকার, তার বেঁচে থাকবার অধিকার, জীবন যাপনের যে সুষ্ঠু একটা ব্যবস্থা তার দরকার, নিরাপত্তা দরকার, আর্থিকভাবে তার যে নিষ্পেষণ আছে সেই নিষ্পেষণ থেকে মুক্তি দরকার, নারীর উপর যে অবমাননা আছে সেই অবমাননার জায়গা থেকে মুক্ত মানুষ হিসাবে বসবাস করবার অধিকার দরকার,
আমাদের এখানে সমলিঙ্গের যে মানুষেরা আছেন তারাও এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, এবং আপনারা খেয়াল করলে দেখবেন পত্রপত্রিকায় সেটি আছে। যাদেরকে আমরা হিজড়া বলছি, এই হিজড়া মানুষেরা প্রায় 850 ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন, এবং এই 16-17 দিন ধরে আহতদের শুশ্রূষা করবার জন্য, আন্দোলনে তাদেরকে সহায়তা করবার জন্য, এমনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বন্যা ত্রাণ কর্মসূচি শুরু করেছিল, সেক্ষেত্রে হিজড়ারা এসে তাদের যে আয়, সেই আয় থেকে তাদের একটা বিশাল অংশের টাকা এই বন্যা ত্রাণ তহবিলে দিয়েছেন, এবং সেগুলো পত্রপত্রিকায় দেখলে আমরা পাবো। ফলে সমলিঙ্গের মানুষ সম্পর্কিত, LGBTQ ইস্যু সম্পর্কিত যে সমস্ত আধুনিক ধারণা আছে জগৎ সংসারে, সেই সব ধারণার সাথেও আমাদের একরকমের মত বিনিময় করা দরকার, এবং সেগুলোকে একটু খোলা চোখে দেখতে পারা দরকার, বিজ্ঞান মনস্ক চোখে দেখতে পারা দরকার। সুতরাং শিক্ষার সংস্কার, সামাজিক সংস্কার, কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হবে, এই সমস্ত নানা বিষয় ছাত্রদের দাবি দেওয়া আছে। এবং প্রধানত আমরা বলেছি যে আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ, এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ গড়ে উঠবে, ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ গড়ে উঠবে। সেই কারণেই সমাজতান্ত্রিক একটি বাংলাদেশ গড়বে, অথবা বাঙালি জাতীয়তাবাদী ভাব ও আদর্শের একটি রাজনীতি আমাদের দেশে থাকবে। এর ভিত্তিতেই মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল। যদিও সাম্প্রতিক সময়ে এই মাহফুজ আলম তিনি বলছেন যে প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার, তার দীর্ঘ একটি সাক্ষাৎকার মুদ্রিত হয়েছে, এবং সেখানে তিনি বলছেন, অনেকগুলো কথা বলেছেন, এবং একটি কথা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আলোচনাটি আমি এই কারণেই করতে চাই যে সেখানে তিনি অনেকগুলো কথা বলেছেন যে ধর্ম, রাষ্ট্র এইসব আলাদা একাকার করা উচিত না, তাহলে ধর্মও টিকবে না, রাষ্ট্রও টিকবে না। আপনারা যারা আগ্রহী, মূল আলোচনা পড়তে আগ্রহী, তারা প্রথম আলোর আর্কাইভসে গিয়ে এই সাক্ষাৎকারটি, যে সাক্ষাৎকারটি সাজ্জাদ শরীফ নিয়েছেন, সেই সাক্ষাৎকারটি পাঠ করে দেখতে পারেন। কারণ মাহফুজ আলম সন্দেহ নেই অনেকগুলো কথা বলেছেন, এবং সবচেয়ে আমি যে আপত্তিকর জায়গাটি দেখি, অনেকগুলো কথা বলেছেন কিন্তু সবই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া কথা। কোনো কথার খুব গভীরতর জায়গা যদি তিনি অনুধাবন করতেন, তাহলে এরকম করে বলবার কোনো জায়গা ছিল না। প্রথমত, তিনি যে শরিয়া প্রসঙ্গে যে কথাগুলো তিনি বলেছেন, যে প্রথম আলোর উচিত ছিল সেই শব্দটির অর্থ তাকে জিজ্ঞাসা করা। সাজ্জাদ শরীফের উচিত ছিল মাকসিদ উস শরিয়া, এই যে মাকসিদ উস শরিয়া নামের যে শব্দটি তারা এগুলো বলেন, এই শরিয়া শব্দের অর্থ কি। মানে এমনিতে একটা কথা বলে দেয়া যায়, ধরুন আমরা শব্দটা শুনি গণতন্ত্র, তো সে সম্পর্কে একটা ধারণা আছে, বলে রাষ্ট্রবিজ্ঞানে সেই ধারণা আছে, দর্শনে সেই ধারণা আছে। ধরুন আমরা একটা শব্দ শুনি অর্থনীতি, তাহলে সেটা সম্পর্কে একটা ধারণা আছে। ধরুন আমরা শুনি জাতীয়তাবাদ, সেটার একটা ধারণা আছে। ধরুন আমরা শুনি ফ্যাসিবাদ, তো সেটারও তো একটি ধারণা পাওয়া যায়। এই নিকট অতীতেই আমরা দেখেছি ফ্যাসিবাদ কি ভয়ঙ্কর, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, এই আয়নাঘর ছিল, গুম খুন ছিল। তাহলে প্রত্যেকটা শব্দের একটা বস্তুগত ছবি থাকে। তাহলে এই যে মাকসিদ উস শারিয়া বা শরিয়া যে কথাটি তারা বলছেন, এই জিনিসটা কি আসলে, মানে এটার একটা ব্যাখ্যা লাগবে না? বিষয়টা কি, তার শাসনতান্ত্রিক প্রয়োগ কি, সামাজিক প্রয়োগ কি, সেটির বিধান কি, রাষ্ট্র এবং সংস্কৃতির ক্ষেত্রে তার বিধান কি। এই যে কতিপয় শব্দ মাহফুজ আলম কিংবা তাদের অনুসারীরা যে বলেন, এই শব্দগুলো না জেনে না বুঝে যে মানুষেরা তাদেরকে এই যে ইসলাম এবং ইসলাম কেন্দ্রিক যে ভাবাবেগ দ্বারা তাড়িত হন, সেগুলো খুবই বোকার স্বর্গে বাস করে এবং খুবই অশিক্ষা কুশিক্ষার প্রকাশ। কারণ মাকসিদুস শারিয়া যখন তিনি বলছেন, তাহলে শব্দটির ব্যাখ্যা দিতে হবে। তাহলে সাজ্জাদ শরীফের উচিত ছিল সেই ব্যাখ্যাটি জানতে চাওয়া, যে আপনি যে এই শরিয়া শব্দটি বলছেন, এই শরিয়ার অর্থ কি, মাকসুদুস শরিয়া। কারণ এই সমস্ত বাংলা ভাষাও না, এবং আমরা সেগুলোর অর্থও জানি না। মাহফুজ আলম যেই কথাটি বলছেন, যেই কথাটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এবং যেটি আলোচনা করারই দরকার, মাহফুজ আলম বলছেন বাংলার ইসলামের, মানে 47 সাল, 52 সাল এবং 71 সাল সম্পর্কে। 1947-এ আমাদের দেশ, এই ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, এর আগের আলোচনায় বলেছি, কারণ খুব বিস্তারিত করবার দরকার পড়ে না। 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল ভারত এবং পাকিস্তান, সেটা ধর্মের ভিত্তিতে। আমাদের মনে পড়বার কথা, তখন স্লোগান ছিল যে পাকিস্তানের দিকে যারা যাবে তাদের স্লোগান ছিল যে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। আবার ওইদিকে কিছুদিন পরেই দেখা গেল ভারতে যারা হিন্দু রাষ্ট্রের জন্য, হিন্দুদের বসবাসের জন্য হিন্দু রাষ্ট্র হবে, তো সেখানে তারা বলছেন যে ইয়ে আজাদি ঝুটা হায়, লাখো ইনসান ভুখা হায়। কারণ এই স্বাধীনতার কোনো মানে নাই, কারণ এখনো বহু মানুষ ক্ষুধার্ত।
আবার এই যারা মুসলমানদের জন্য পাকিস্তান কায়েমের পক্ষে স্লোগান দিলেন, হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, বিড়ি আর পান খেতে খেতে পাকিস্তানের জন্য লড়াই করবে। তো সেই পাকিস্তানও হলো, ভারতও হলো, কিন্তু মূল বিষয়টা ঘটে গেল যে মূলত ভারতীয় পুঁজিপতিরা, ভারতীয় ধনিক শ্রেণী, ইংরেজ উপনিবেশিক যে শাসকরা ছিলেন তাদেরকে তাড়ালো, কারণ ভারতীয় পুঁজিপতি এবং পাকিস্তানি পুঁজিপতিদের তাদের জাতীয় বাজারটা দরকার। কারণ উপনিবেশিক শক্তি কিংবা সাম্রাজ্যবাদী শক্তি, অর্থনীতির যারা সামান্যতম ধারণা রাখেন তারা বুঝবেন যে উপনিবেশিক শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি যাদেরকে আমরা দেখি তারা প্রধানত আসে অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য। আমাদের মনে পড়বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল অনেক আগে ভারতবর্ষে। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন এসেছিল? ব্যবসা করার জন্য। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে এই কর্তৃত্ব সেটা পরে রানীর হাতে, এই ব্রিটেনের রানীর হাতে, ইংল্যান্ডের রানীর হাতে অর্পিত হয় 100 বছর পরে, তারা ভারতবর্ষে আসার পরে। তাহলে তারা মূলত ব্যবসা করেছে, নীল চাষ করেছে, এইখান থেকে সস্তা শ্রমের মধ্য দিয়ে যে সমস্ত পণ্য উৎপাদন করেছে সেগুলো নিয়ে গেছে, এবং কখনো পণ্যের এই শ্রমের মজুরি দিয়েছে, কখনো দেয় নাই। আমাদের দেশেও পশ্চিম পাকিস্তানি এই যে 47-এর পর 52 সাল, সে 52 সালেও তারা কিন্তু করেছিল যে উর্দু ভাষা সেটা আমাদের দেশের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। আমাদের দেশে কিন্তু তারা মুসলমান ভাষা চাপাতে চান, মানে তারা মুসলমান হিসেবে আমাদেরকে নিপীড়ন করছে। বিষয়টা এমন ছিল না। মাহফুজ আলমের ইতিহাসটা পাঠ করতে বলি মাহফুজ আলমকে, বা যারা তার ব্যাপারে উৎসাহী হচ্ছেন তাদেরকেও, কারণ ইতিহাস লাগবে তো। মানে আপনি একটা কথা বলে দিলেন, বাংলার ইসলাম পাকিস্তানের ইসলামের সঙ্গে যায় না, এমনকি উত্তর ভারতের ইসলামের সঙ্গেও যায় না। ফলে তারা পাকিস্তানি ইসলামের বিরুদ্ধে দাঁড়ালো। কোন সময়টা? 1971 সালে। এটা মাহফুজ আলমের ন্যারেটিভ, বয়ান, যে বাংলার ইসলাম পাকিস্তানের ইসলামের সাথে তখন যাচ্ছে না, আবার এমনকি উত্তর ভারতের ইসলামের সঙ্গেও নয়। ফলে তারা পাকিস্তানি ইসলামের বিরুদ্ধে দাঁড়ালো। অর্থাৎ বাংলাদেশে যে যুদ্ধটা হলো 1971 সালে, তিনি তার ধারণায় যে এই যুদ্ধটি হয়েছিল পাকিস্তানি ইসলামের সাথে পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানি ইসলামের সাথে পূর্ব পাকিস্তানের ইসলামের। এখন এটার প্রমাণ কি? এটা দালিলিক প্রমাণ লাগবে, অথবা ধরুন গবেষণা লাগবে, ইতিহাস লাগবে। তাহলে এমন কোন গবেষণা গ্রন্থ, এমন কোন ইতিহাস মাহফুজ আলম কি দেখাচ্ছেন যেখানে আমরা প্রমাণ পাই যে আমাদের এখানকার মুসলমানরা, বাংলাদেশের যে মুসলমান তার ভাষায় পূর্ব পাকিস্তানের মুসলমান, তারা মুসলমানত্ব রক্ষার জন্য, যেহেতু পাকিস্তানি মুসলমান মানে ইসলামটা ঠিক না, উত্তর ভারতের ইসলামও ঠিক না, তাহলে কেবলমাত্র বাংলার মুসলমান তারা বলল যে আমাদের ইসলামটা ঠিক, এবং তারা তখন 71 সালে স্লোগান দিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই জাতের কোন স্লোগান শোনা গিয়েছিল 1971 সালে? মাহফুজ আলমের জন্ম 1995 সালে। মাহফুজ আলম যখন 95 সালে জন্ম নিচ্ছেন, তার মানে হচ্ছে তখন মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী 25 বছর পালিত হয়েছে বাংলাদেশে। তাহলে তার বাবার বয়স, তার জন্ম যদি 95 সালে হয়, তাহলে তার বাবার বয়স ধারণা করি 68 সালে, 69 সালে অথবা 71 সালে। মানে যদি মাহফুজ আলমের জনক যিনি, তিনি যদি 28 বছর বয়সেও 25 বছর বয়সেও মানে সন্তানের জনক হয়ে থাকেন, তাহলে তার বয়স তখন, তার জন্ম হয়েছে 71 সালে অথবা তার 2 বছর আগে। তাহলে মাহফুজ আলম, আমি জানি না আপনার মানে বাবার বাবা মানে গ্র্যান্ডফাদার তিনি বেঁচে আছেন কিনা, আপনাকে এই সত্যটা জানার জন্য তার সাথে কথা বলতে হবে। কারণ 1971 সালের লড়াইটা আপনার দাদা দেখেছেন, আপনার বাবা দেখেননি। তাহলে এই দাদা যে লড়াইটা দেখেছেন, সে লড়াইয়ের মধ্যে আপনার দাদা যদি সৎ এবং স্পষ্টবাদী হয়ে থাকেন, তিনি বলবেন যে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের মূল স্লোগান ছিল জয় বাংলা, যেটা পরবর্তীকালে পাকিস্তানের এই স্বাধীনতার পর আওয়ামী লীগ তার স্লোগান হিসেবে নির্ধারণ করেছে। তাহলে সেটি আসলে মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান ছিল, সেটি আওয়ামী লীগের স্লোগান ছিল না। জয় বাংলা ছিল সেদিনের মানুষ, মানে বাংলার জয় চাই। আপনি খেয়াল করে দেখুন, যদি নারায়ে তাকবীর স্লোগান না থাকে, তাহলে কোথায় দালিলিক প্রমাণ আপনি পেলেন যে বাংলার মুসলমানরা পাকিস্তানি ইসলামের বিরুদ্ধে, এই পূর্ব পাকিস্তানের মুসলমানরা একটা ধর্মযুদ্ধের মতো করে তার ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিল? আপনার যদি গবেষণা না থাকে, তাহলে আপনি কোত্থেকে এই মন গড়া বানোয়াট কথাটি বলছেন যে বাংলার মুসলমানরা পাকিস্তানি ইসলামকে প্রত্যাখ্যান করে এদেশে এই নদীমাতৃক ইসলাম, আপনি যে কথাটি প্রায় বলেন, নদীমাতৃক ইসলাম কায়েম করার জন্য এই কাজটি করেছে? যদি তাই হবে, মুক্তিযুদ্ধের সময়কার
স্লোগান যদি নারায়ে তাকবীর না হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিই আলোচনা এগোবার স্বার্থে যে এটি ইসলামের লড়াই ছিল না। কারণ ইসলামের যেখানে লড়াই হয় তাদের একমাত্র স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদিও নারায়ে তাকবীরের মানে জানি না, আল্লাহু আকবার বোঝা যায় আল্লাহর কথা আর কি। তা এখন তাহলে তাই যদি হয়, আপনারা বলছেন আমাদের দেশের যে সংবিধানটি আছে সেই সংবিধান আওয়ামী বয়ানে লেখা। দেখুন, আওয়ামী লীগের নেতারা পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল, ইতিহাস খুঁজে নেন, ইতিহাস পাঠ করতে হবে। যারা এখনো আওয়ামী লীগের সমর্থক আছেন, যারা বলেন মুক্তিযুদ্ধটা শেখ মুজিব নিজে করেছেন অথবা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে, ইতিহাস প্রমাণ করে দেবে। অনেকের লেখা বই আছে। আওয়ামী লীগের বড় বড় নেতারা কেউ যুদ্ধে অংশ নেন নাই। আওয়ামী লীগের বড় বড় নেতারা প্রবাসী সরকার ছাড়া, তাজউদ্দিন আহমেদ সহ তার নেতৃত্বে যে সরকার, এমনকি আওয়ামী লীগের যে বড় নেতা ছিল খন্দকার মোস্তাক, সেও পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে মুক্তিযুদ্ধ চলাকালীন মাঝামাঝি সময়ে জাতিসংঘে রওনা দিচ্ছিল যে পাকিস্তানের সাথে সে একটা কনফেডারেশন করতে চায়। ইতিহাস পাঠ করেন, সেই সত্যগুলো আওয়ামী লীগের লোকেরা পাবেন। এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে আসার পরে এই তাজউদ্দিন আহমেদকে দূরে সরিয়েছে এবং মোস্তাককে কাছে টেনেছে। ফলাফলে শেখ মুজিবের পরিণতি কি হয়েছিল সবাই আমরা জানি। এখন মাহফুজ আলম যে কথাটি বলছেন যে আমাদের এখানে মুসলমান, বাংলার মুসলমান পাকিস্তানি ইসলামকে প্রত্যাখ্যান করেছে, সেই কারণে সে ধর্মের যুদ্ধ করেছিল, প্রকারান্তরে দাঁড়ায় যে ধর্মের যুদ্ধ। এখন দালিলিক গবেষণা নাই, কোনো প্রমাণ নাই, আপনার এই মন্তব্য একটা মন গড়া বানোয়াট মন্তব্য। আমি আপনাকে কাউন্টার করছি, আমি যুক্তি দিচ্ছি। যুক্তি হিসাবে অনেকগুলো দালিলিক প্রমাণ আছে। বাংলাদেশের 1972 সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতিতে কি ছিল? জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এখন এই জাতীয়তাবাদ শব্দটি এলো কোত্থেকে? মানে আপনি বলছেন এটা আওয়ামী বয়ান, মানে আওয়ামী বয়ান মানে বাঙালি জাতি, বা আপনারা হয়তো এই কথাও বলবেন যে গ্রামের মানুষের সাথে কথা বলে সংবিধান রচিত হয়েছে। কোন দেশের সংবিধান? সৌদি আরবের সংবিধান, পাকিস্তানের সংবিধান, আপনার জানা মতে যে সমস্ত আধুনিক রাষ্ট্র যারা আছে তাদের কোন দেশের সংবিধান মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলে রচিত হয়েছিল? একমাত্র সোভিয়েত রাশিয়া ছাড়া, যে সংবিধান বিপ্লবের পর 1917 সালে বিপ্লবের পরে লেনিনের নেতৃত্বে যে বলশেভিক পার্টি, তারা যে সংবিধান রচনা করেছিল, সেই সংবিধানে মূলত একটা সংবিধান লেখা হয়েছে, ছাপা হয়েছে, সেটি কোটি কোটি সংখ্যা বিলি করা হয়েছে সাধারণ মানুষের কাছে, যাতে সাধারণ মানুষ মত দিতে পারে যে এই সংবিধানে কি হবে। খোঁজ নেন, সোভিয়েত ইতিহাস পাঠ করি আমরা, তাহলে আমরা দেখবো যে তাদের সংবিধান এভাবে বিলি হয়েছিল যাতে সাধারণ মানুষ মতামত দেয়। সুতরাং আমাদের দেশের সংবিধান, রাষ্ট্র পরিচালনা তো সাধারণ মানুষ করেন না। তাহলে রাজনৈতিকভাবে শিক্ষিত, অর্থনীতি, শাস্ত্র সম্পর্কে জানেন এবং তারা আইন বিষয়ে তাদের দক্ষতা আছে, তারাই তো রচনাটা করবেন সংবিধান। হ্যাঁ, তার মধ্যে আবার জনস্বার্থ সংশ্লিষ্ট যে আকাঙ্ক্ষা সেটি উচ্চকিত হলো কিনা সেটি দেখবার বিষয়। তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা ছিল বাঙালি ভাষাভিত্তিক জাতীয়তাবাদী একটি চেতনা। কারণ পাকিস্তানিরা আমাদের এখানে ইসলাম চাপাতে চায় নাই, পাকিস্তানিরা আমাদের এখানে তাদের ভাষা চাপাতে চেয়েছিল, উর্দু ভাষা। তারা বলছিল উর্দু হরফে বাংলা ভাষা লিখতে চেষ্টা করো। তারা এমনও বলেছিল যে এরকম রসিকতা আছে যে এই যে পাকিস্তানের যে সেই সময়কার পূর্ব পাকিস্তানের গভর্নর, তারা বলছে যে আপনারা এই রবীন্দ্রসঙ্গীতটা যে করেন, আপনারা নিজেরা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারেন না। এটা হয় কখনো? তো এরকম উজবুক, গবেট এবং সচেতনভাবে শোষক তারা ছিলেন, এবং উর্দু ভাষা চাপিয়ে দিতে চাওয়ার কারণে কিন্তু ভাষা আন্দোলন হয়েছিল। তাহলে বাংলা ভাষা কি বাঙালি মুসলমানের ভাষা? মানে আপনি যেটা বলছেন, তাহলে বললেন যে ইসলামের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ইসলাম, সে তার নিজের ইসলামকে রক্ষা করার জন্য বাংলার মুসলমানেরা পাকিস্তানি ইসলামকে প্রত্যাখ্যান করে যুদ্ধে গিয়েছিল। তাহলে বাংলা ভাষার লড়াইটা কি কারণে হয়েছিল? বাংলা ভাষা লড়াই কি ইসলাম রক্ষার লড়াই ছিল? ছিল না, ভাষা এবং সংস্কৃতি রক্ষার লড়াই ছিল। আচ্ছা, তারপরে 62 সালে শিক্ষা আন্দোলন হয়েছিল। 62 এই আপনার যে শিক্ষা নীতি বিরোধী, শিক্ষা সংকোচন বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি কি ইসলাম বিরোধী আন্দোলন ছিল? মানে ইসলাম কেন্দ্রিক আন্দোলন ছিল, নাকি সার্বজনীন একটি শিক্ষা এবং তার বিজ্ঞান ভিত্তিক একটি শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় যে সংকোচন রূপরেখা ছিল শরীফ খান কমিশনের পাকিস্তানের, তাহলে সেইটার বিরুদ্ধে 62 সালে শিক্ষা আন্দোলন হলো। ওয়াজিউল্লাহ মোস্তফা বাবুল তারা আত্মবলিদান করলেন। সেটা কি ইসলামের লড়াই ছিল? আমরা ধাপে ধাপে 71 পর্যন্ত গিয়েছি। 52 থেকে শুরু, 62, 69, এই 71। তাহলে 69-এর গণ অভ্যুত্থানটা কি নিয়ে হয়েছিল?
69-এর গণ অভ্যুত্থানে কোথাও আমরা এই স্লোগান আমরা পেয়েছি যে মতিউর মারা গেল, আসাদ মারা গেল, ওই যে আসাদ গেট আমাদের ঢাকা শহরে। তাহলে তারা যে মারা গেলেন তারা কি বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার? 69-এর গণ অভ্যুত্থানের চেতনা কি ছিল? আইয়ুব শাহীর পতন ঘটাও। আইয়ুব শাহী একটা খুনি, আইয়ুব শাহী একটা শোষক। কারণ পাকিস্তানের 22 পুঁজিপতি পরিবার এই পূর্ব পাকিস্তানে তাদের পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করে মুনাফা নিয়ে চলে যায় পশ্চিম পাকিস্তানে। ফলে আমাদের এখানকার যে মানুষেরা আছেন বাঙালি শ্রমিক, বাঙালি কৃষক, বাঙালি শিক্ষক, বাঙালি সেনাবাহিনী, বাঙালি সেনা অফিসার, বাঙালি সচিব, তারা প্রত্যেকেই ছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এবং তাদের যে ব্যুরোক্রেসি তার জাতাকলে পিষ্ট, বঞ্চিত, শোষিত। সুতরাং একদিকে বাংলার কৃষক সে মুক্তি চেয়েছিল কৃষির উপর যে অত্যাচার আছে, বাংলার শ্রমিক আদমজি পাটকল কিংবা ধরুন আরো যে সমস্ত চিনিকল ছিল আমাদের এখানে, সুগার মিল ছিল, তাদের যে শ্রমিক, এই সমস্ত দিনমজুর শ্রমিক কৃষক তার সমস্ত রকমের অত্যাচারের প্রতীক হিসাবে চিহ্নিত করেছিল পাকিস্তানের এই পশ্চিম পাকিস্তানের দুঃশাসন। সেটা কি ইসলামী দুঃশাসন মনে করেছিল সে, নাকি সে মনে করেছিল পশ্চিম পাকিস্তানি সামরিক শাসন, আইয়ুব খানের মার্শল্য, ইয়াহিয়ার সামরিক আইন, এই বিষয়গুলো তো ছিল। তাহলে পশ্চিম পাকিস্তানে যদি ইসলাম থাকবে তাহলে তার শাসক কি করে আইয়ুব খান হন? কোন একজন ওলামা হলেন না কেন? কোন একজন আলেম কেন হলেন না সেই সময়? যে পাকিস্তান একটা ইসলামী দেশ, সেই ইসলাম আমরা প্রত্যাখ্যান করেছি, অথবা সেই ইসলামের কায়দা কানুন তারা যে আমাদের উপর চাপাতে চেয়েছিল, ফলে আমাদের এখানে কোন একজন ওলামা নেতা হলেন না কেন? তাহলে যদি ইসলাম রক্ষারই আন্দোলন হয়, পাকিস্তানি ইসলামে আইয়ুব খানের জায়গায় মাথায় টুপি দেওয়া কোনো একটা ওলামা কেন হলেন না? আবার বাংলাদেশে শেখ মুজিবের জায়গায় কি কারণে আরেকজন ওলামা বাংলাদেশের মুসলমানদের ইসলাম রক্ষার জন্য আরেকজন নেতা হলেন না? এখন বিপদটা হচ্ছে আপনার কথার কোনো দালিলিক প্রমাণ নেই এবং বাংলাদেশের আন্দোলনটি হয়েছিল প্রধানত বাঙালি ভাষা, বাংলা ভাষা ভিত্তিক জাতীয়তাবাদী চেতনার একটা মুক্তির সংগ্রাম। এবার একটু কতগুলো তথ্য প্রমাণ আপনাকে আরো দিই, কারণ কথা বলার আগে এরপর থেকে একটু সাবধান হবেন, কারণ ইতিহাস বিকৃতির অপরাধে একদিন আপনি অভিযুক্ত হবেন, কারণ এই ইতিহাস বিকৃতি। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বাপের সম্পত্তি না, এক। 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে ঠিকই, কারণ সেই সময় আওয়ামী লীগ এবং পূর্ববঙ্গে যে নির্বাচন হয়েছিল পূর্ব পাকিস্তান, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এই সংখ্যাগরিষ্ঠতা তো পেয়েছিল আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের সাথে তখন অন্যান্য জোটভুক্ত দল ছিল, তাহলে আওয়ামী লীগকেই বাংলাদেশের মানুষ তখন মুক্তিযুদ্ধের প্রতীক হিসাবে, স্বাধীনতার প্রতীক হিসাবে শেখ মুজিব তার নেতা হয়ে উঠেছেন। সে আপনি শেখ মুজিবকে অস্বীকার করতে পারেন, কিন্তু শেখ মুজিব তো মানুষের সেই আস্থা অর্জন করেছিলেন। আচ্ছা, আস্থা অর্জন করবার পরেও অনেকগুলো প্রশ্ন থেকেছে, তাহলে 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিব দিন দরবারটা করলেন কেন? তাহলে যেদিন 7ই মার্চ ঘোষণা দিলেন, 7ই মার্চ স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম ঘোষণা শেখ মুজিব দিলেন বাংলাদেশি উঠতি ধনিক শ্রেণীর প্রতিনিধির শাসক হিসাবে। শেখ মুজিব কি কৃষকের নেতা? শেখ মুজিব কি শ্রমিকের নেতা? নাকি শেখ মুজিব হয়ে উঠলেন বাঙালি জাতির নেতা? সেই জাতির মধ্যে সবাই কি একই শ্রেণীর? তাহলে এখানে বাঙালি আমলা আছে, বাঙালি সেনা অফিসার আছে, বাঙালি শিক্ষক আছে, বাঙালি ছাত্র আছে, আবার একই সাথে আছে বাঙালি কৃষক এবং শ্রমিক। তাহলে এটা কি সব একই শ্রেণী? মধ্যবিত্ত শ্রেণী আছে, সর্বহারা শ্রেণী আছে। মধ্যবিত্তের ওপরে আবার যারা খানিকটা পুঁজির মালিক, তারা তখন পাকিস্তানি পুঁজিপতিদের যে বাজার এই পূর্ব পাকিস্তানে তারা যে শোষণ করে, 22 পরিবার, আদমজি, টাটা, বিড়লা, ইস্পাহানি, নামগুলো খুঁজে একটু পাঠ করে নেবেন। এই 22 পরিবারের শোষণ, কিন্তু সেই শোষণের জায়গা থেকে তারা যে মুনাফাটা নিয়ে চলে যায়, কারণ পুঁজির কাজই হচ্ছে বিনিয়োগ করা এবং অন্যের শ্রম আত্মসাৎ করা, এবং সেই আত্মসাৎ শ্রমের মূল্যটাই হচ্ছে মুনাফা। 10 টাকা বিনিয়োগ করবেন, 15 টাকা লাভ হয় কোত্থেকে? একটা ছোট্ট উদাহরণ দেই, মাহফুজ আলম, মাথায় গেঁথে নেবেন এই আলোচনাগুলো করার আগে। সামান্য একটু পড়াশোনা করতে হবে তো, ভাষা এই সমস্ত আল মাকসিদুস শরিয়া, তারপরে এই সমস্ত কথাবার্তা বলবেন না। মার্ক্সবাদ এটিও উচ্চারণ করেন, জানেনও না মার্ক্সবাদের কাহিনী। ক্যাপিটালিজম বলেন, ক্যাপিটালিজমের মূল শর্তটাই পূরণ করেন না। তাহলে ক্যাপিটালিজম করেটা কি? পুঁজিবাদ কি করে? পুঁজিবাদ, ধরুন কোনো একজন শিল্পপতি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, সাবানের ফ্যাক্টরি দেবেন, তাহলে সাবানের কাঁচামালে ধরুন একটা সাবানের দাম 12 টাকা। এখন একটা সাবানের দাম যদি 12 টাকা হয়, তাহলে একটা সাবানের কাঁচামাল, সাবান প্রতি ধরুন একটা সাবানের পেছনে কাঁচামাল কেনে 1 টাকার,
কারখানার বিল, বিদ্যুৎ বিল দেয় 1 টাকা 2 টাকা গেল, যেই তার স্থাপনা অমুক তমুক হ্যান ত্যান মাস্তানদের চাঁদা 1 টাকা দেয় 3 টাকা গেল। তারপর কাগজের যে মোড়ক বানায়, সাবান যে ঢুকাবে, এই যে লাক্স, ইংরেজি বাংলা মিলিয়ে যে লেখে কাগজের মোড়ক 1 টাকা 4 টাকা গেল। শ্রমিককে দেয় 1 টাকা 5 টাকা গেল। তারপরে এটার যে বিজ্ঞাপন করবে, এই যে ফ্যাশন মডেল টডেল দিয়ে যে গায়ে সাবান মাখে এইসব দেখাবে 1 টাকা গেল, 6 টাকা গেল। মালিক সাবানের দাম করেছে 10 টাকা, তার বিনিয়োগ, তার আসল মূলধনটা উঠালো 1 টাকা, তাহলে 7 টাকা গেল। বাকি 3 টাকা কি লাভ? এই 3 টাকা লাভটা তৈরি করলো কে? আপনি সাবান দিলেন, এই কাঁচামাল দিলেন, আপনি বিদ্যুৎ চালালেন, আপনি কাগজের মোড়ক বানালেন, আপনি লাক্স ফটো সুন্দরী দিয়ে টেলিভিশনে নর্তন কুর্দন করালেন, আমার সৌন্দর্যের রহস্য লাক্স দেখালেন, হলো সব। এগুলো সব উপাদান থাকলো, চাকাটা ঘোড়ায় কে মশাই? সুইচটা টেপে কে মশাই? মোড়কটা বানায় কে? শ্রমজীবী মানুষ তো। তাহলে ওই যে শ্রমিকের মজুরি দিলেন আপনি 1 টাকা, ওর মজুরি পাওয়ার কথা ছিল 2.5 টাকা, আপনার 3 টাকা লাভ হলো না? আপনি 8 আনা লাভ করতে পারেন। তাহলে তাকে দিলেন 1 টাকা আর আপনার 3 টাকা লাভ হলো, এইটার নাম শোষণ। বোঝেন বাংলা ভাষাটা? এইটা শোষণ বলে, এটা মুনাফা। মুনাফা মানেই হচ্ছে শোষণ। তাহলে আমাদের পাকিস্তানি 22 পরিবার এই মুনাফাটা করত, ফলে আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের দেশের কাঁচামাল, আমাদের দেশের ইক্ষু, আমাদের দেশের সুগার মিল সব কিছু নিয়ে গিয়ে চিনি বানাতো পাকিস্তানে, করাচিতে বন্দরে সিল মারতো। তারপরে সে আবার যেই টাকাটা দিয়েছিল এই দেশের মানুষকে শ্রমিকের মজুরি হিসাবে, সেই টাকা দিয়ে বেচে এই টাকাও নিয়ে যেত। বোঝা গেছে তখনকার পূর্ব পাকিস্তানের অবস্থা। এই কারণে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চেয়েছিল। সেটি চেয়েছিল যে 2 শ্রেণীর মানুষ 2 শ্রেণীর আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধে গেল। গরিব মানুষেরা গেল, মধ্যবিত্তরা গেল, মত প্রকাশের স্বাধীনতা চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই, শিক্ষা ব্যবস্থা আমার হাতে থাকা চাই, শিক্ষা সংকোচনের যেই নীল নকশা এটার শিকার হতে চাই না। তারপরে বাংলাদেশের সেনাবাহিনীর অফিসাররা গেল, মানে সেনাবাহিনীর বাঙালি অফিসাররা, যে আমাদের কোনো প্রমোশন হয় না, সবখানে উর্দু ভাষী এই পাকিস্তানি অফিসাররা কর্তৃত্ব করে। সচিবরা গেল, যে এই পাকিস্তানি সচিবরা সমস্ত কিছু আমলাতন্ত্র দখল করে রাখে। কৃষক গেল, যে আমার ফসলের ন্যায্য মজুরি আমি পাই না, পাটজাত দ্রব্যের সমস্ত কিছু নিয়ে যায় করাচিতে। তারপরে শ্রমিক গেল, যে আমার শ্রমের মজুরি পাই না। এই যে 2 শ্রেণীর মানুষ 2 শ্রেণীর আকাঙ্ক্ষা যুদ্ধে গিয়েছিল। ধনিক শ্রেণী গিয়েছিল, আমাদের উঠতি ধনিক শ্রেণী। আপনি যেগুলোকে বলছেন এখন জাতীয় বুর্জোয়া দরকার, জাতীয় বুর্জোয়ার সংখ্যা কত বেড়েছে মুক্তিযুদ্ধের পর সেই পরিসংখ্যান আপনাকে দেখাবো। এই জাতীয় বুর্জোয়া, উঠতি বুর্জোয়া, সে গিয়েছিল তার বাজারের দরকার, নাহলে সে ব্যবসা করবে কোথায়? পুঁজি বিনিয়োগ করবে কোথায়? তার উঠতি পুঁজি। তাহলে পুঁজির সাথে পুঁজির সংঘাত, একটা উপনিবেশিক পুঁজি আর এটা উঠতি পুঁজি, জাতীয় পুঁজি, তার সাথে বিরোধ। এই বিরোধ, একদিকে পুঁজিপতি শ্রেণী উঠতি মালিক গোষ্ঠী, আর একদিকে আপামর জনগণ, তার শোষণ থেকে মুক্তি। তাহলে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল 2 শ্রেণীর মানুষের 2 শ্রেণীর আকাঙ্ক্ষার সম্মিলনে, কিন্তু নেতৃত্ব দিয়েছিল উঠতি ধনিক শ্রেণী। হলো তো? তাহলে সে কারণে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেহেতু তাই ছিল যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখবে, কারণ ধর্মের শাসন 24 বছরে আমরা দেখেছি, ধর্মের নামে নির্যাতন আমরা দেখেছি। পাকিস্তানি সেনাবাহিনী মুসলমান বানাতে এসে কি কাণ্ড করেছিল সেটি দেখেছি। এবার আসুন সেই সময়কার ধর্মপন্থী দলগুলো কি করেছিল। আমাদের দেশে অনেক ধর্মীয় দল ছিল, তাহলে ইসলামপন্থী যে দলগুলো, তারা কি কারণে পাকিস্তানের সাথে আঘাত করলো? জামায়াতে ইসলাম। যদি পাকিস্তানি ইসলাম ভুল হয়ে থাকে, বাংলার ইসলাম যদি পাকিস্তানের সাথে না মিলে থাকে, তাহলে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশে জামায়াতে ইসলামীর এই পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামী কি কারণে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মেলালো? তাহলে তাদের বিবেচনায় পাকিস্তানি ইসলামটা ঠিক ছিল, নাকি পাকিস্তান যে সেনাবাহিনী বা পাকিস্তানের যে পুঁজিপতি শ্রেণী তার সাথে এই জামাতের গোলাম আজম যে অখণ্ড পাকিস্তানের দাবি করেছিল, অখণ্ড পাকিস্তান থাকলে পাকিস্তানি পুঁজিপতিদের সুবিধা হয়, তার সাথে তার যোগসাজশ ছিল? কোনটা? ধর্মবিশ্বাস? তাহলে ধর্মবিশ্বাস এবার আসেন। জামায়াতের আদর্শিক গুরুর নাম আবু আলা মওদুদি। আবু আলা মওদুদি পাকিস্তানে, তার ধর্মকে ইসলামী শরীয়ত মতে ফিতনা বলা হয়, কারণ সে আধুনিক চিন্তাবিদ, আধুনিক মানুষ, দার্শনিক, আন্তর্জাতিকভাবেও তার খ্যাতি আছে। তাহলে তাকে যে ফিতনা দেয়া হলো পাকিস্তানিদের, তার আদর্শ অনুসারী জামায়াতে ইসলাম কি কারণে, যেই পাকিস্তান তাকে ফিতনা, তার ধর্মকে ফিতনা হিসাবে বলল, তার সাথে গিয়ে মিলল?
এ ভকিসকি ইসলাম কেন বোঝান ভাই? তাহলে কথা তো যুক্তিটা দিতে হবে। তার মানে ইসলাম এখানে প্রধান ছিল না। পাকিস্তানিরা তাদের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করার জন্য বাঙালির যে বাজার, সেই বাজার সে হারাতে চায় নাই, সে কারণে সে যুদ্ধ করতে এসেছিল, খুন করতে এসেছিল, সহজ হিসাব। আর আমাদের দেশের মানুষেরা এক শ্রেণীর মানুষ, সরবরাহ শ্রেণী শোষণ থেকে মুক্তি চেয়েছিল, আর উঠতি পুঁজিপতি শ্রেণী তার জাতীয় বাজার চেয়েছিল। ফলে দুই শ্রেণীর আকাঙ্ক্ষার দুই শ্রেণীর মানুষ যুদ্ধে গেছে। মুক্তিযুদ্ধ তারপরে, এবার আসুন মুক্তিযুদ্ধের সময় যদি ইসলামী হবে, তাহলে মুক্তিযুদ্ধের সময় অনেকগুলো সাংস্কৃতিক আয়োজন হয়েছিল। তার সংবিধানের কথা তো বললাম, কেন সংবিধানে এইসব কথা লেখা হয়েছিল? তার মানে একটা মূল জাতীয় আকাঙ্ক্ষা ছিল যে আমার ধর্মের নামে আমি শোষিত হয়েছে, আমি দেখেছি। পাকিস্তানের 24টা বছর আমি ধর্মের এই ধর্মতন্ত্রের শোষণ আমি দেখেছি, নিষ্পেষিত হয়েছি। ধর্মের নামে নারী ধর্ষণ জায়েজ ছিল, গনিমতের মাল তারা ছিল, এবং ধর্মের নামে আরো যা যা করা দরকার তারা সব করেছিল। আমাদের শিক্ষক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, দার্শনিকভাবে চিন্তা শক্তি, চিন্তক মানুষ, মুক্ত মনের মানুষকে খুন করে দিয়ে পুরো বাংলাদেশটা, একটা স্বাধীন বাংলাদেশকে নিঃশেষিত করে দেয়া, মেধাহীন করে দেওয়ার প্রকল্প ছিল, সেটি তারা করেছে এবং অন্তিম মুহূর্তে করেছে। বিজয়ের দুদিন আগে করেছে, পরাজিত হবার দুদিন আগে, 14-15 ডিসেম্বর। এগুলো সবই ব্লু প্রিন্ট, নীল নকশা। এখন মুক্তিযুদ্ধের স্লোগান নারায়ে তাকবীর হয় নাই, সেদিক দিয়ে আপনাকে আমি খণ্ডন করলাম, এটি ইসলামী কোনো যুদ্ধ ছিল না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলে একটা বিষয় ছিল আমাদের পৃথিবীতে, খুবই রেয়ার। এইটা কোন দেশের স্বাধীনতা সংগ্রামে এরকম কোন, এক কিউবায় ছিল চে গেভারার নেতৃত্বে একটা রেডিও স্টেশন, তারা পরিচালনা করেছেন। সেখানে গান টান হতো না, এর গান হতো সংবাদ। তারা বলতেন কতখানি এগোলেন কিউবান বিপ্লবীরা, কতটুকু এগোলেন তারা রাজধানী হাভানার দিকে, এবং তারা সংবাদ, প্রোপাগান্ডা, সংবাদ, সঙ্গীত, লাতিন আমেরিকার মিউজিক, সেগুলো তারা পরিবেশন করতেন। আর বাংলাদেশে হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তাহলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি কি কাণ্ড করতো? যে চরমপত্র, রম্য কথিকা, গানগুলো মনে পড়ে মাহফুজ আলম? নাকি শোনেন নাই? আপনারা পাঠচক্র করেছেন, এ করেছেন, ও করেছেন, অনেক কিছু করেছেন। গুরু পাঠ কি কি আপনারা বলেছেন সাক্ষাৎকারে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনেছেন? যে আচ্ছা 71 সালটা একটু বুঝে দেখি। আপনার সেই গান মানার দরকার নেই। সেদিনের এই গানগুলো হয়েছিল কেন? কোথাও বলেছিল ও আল্লাহ রে দরিয়া পার কইরা দে, এরকম ছিল? ও মুসলমান ভাই শক্ত করে ধরো হাল, দেব পারি ও পারে আমাদের কি বলে পাকিস্তান একটা বিশাল আকাল বা মাকাল, যেটাই বলেন আপনি। কি গান গেয়েছিলেন? তীরহারাই ঢেউ সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারা এই ঢেউয়ের সাগর। তীর দেখা যাচ্ছে না, কিন্তু পাড়ি দেব, কারণ এই যুদ্ধের মীমাংসা আমি জানি না, কিন্তু আমাকে জিততে হবে। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ছিল। আরো অসংখ্য গান আছে ভাই। জয় বাংলা, বাংলার জয়, হবে হবে জয়, হবে নিশ্চয়, কোটি প্রাণ একসাথে মিলেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। কেন হলো এই গান? এখন এটা আওয়ামী লীগের গান, যদিও আওয়ামী লীগ জয় বাংলা কনসার্টে একটু বাজায়, কারণ আপনি বাজান না তো বাজাবে না কি করবে? কারণ আপনি তো বলেন আপনার ইসলামী গান লাগবে। আপনি তো মনে করেন যদি ইসলামী গান হয় নাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাতাস থেকে হুস করে হয়ে গেল। কিন্তু আল্লাহর ইচ্ছায় হয়েছে, আপনাদের সেই সৃষ্টিকর্তার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না, তো হয়েছে। আল্লাহর ইচ্ছা বাংলাদেশ মুসলমানরা সেদিন সেই এই চেতনার গান লিখল, তা আপনি সেটা অস্বীকার করছেন কেন? তার মানে বাঙালির স্বাধিকারের চেতনা ছিল এরকমই বস্তুগত, প্র্যাকটিক্যাল। তার স্বাধিকার, তার মৃত্তিকা, তার জমি, তার শাসন কাঠানোর উপর তার নিয়ন্ত্রণ, তার বাজারের উপর নিয়ন্ত্রণ। নারায়ে তাকবীর না ভাই, এরকম অসংখ্য গান আছে। এবার আসুন পোস্টার, মুক্তিযুদ্ধের পোস্টার দেখেছেন কখনো মাহফুজ আলম? বাংলার মেয়েরা, বাংলার মায়েরা সবাই মুক্তিযোদ্ধা, মনে আছে? এরকম বেয়নের ধরা একটা ছবি, মানে পোস্টার আঁকা, এবং বাংলার একটা মেয়ের প্রতিকৃতি, নারী প্রতিকৃতি, ঘোমটা দেয়া না ভাই, বোরখাও পরে না, হিজাব না, কোমরে আঁচল বেঁধে এরকম টান টান। কারণ এটা ইসলামের লড়াই ছিল না। ইসলামই যায় না এখানে বোরকা টোরকা পরে যুদ্ধ করতে, হিজাব পরে যায় নাই যুদ্ধ করতে। নারীদের যুদ্ধ দেখেছেন? ভিডিও ফুটেজ পাওয়া যায়, পুরনো রিলস পাওয়া যায়, দেখবেন। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, তারপর নিচে লেখা আছে আমরা সবাই বাঙালি।
দেবদাস চক্রবর্তীর পোস্টার। সেই পোস্টারের ব্যাকগ্রাউন্ডে সিলুট ফর্মে আছে, সামনে তো এগুলো আঁকা, কথাগুলো লেখা, আর সিলুট ফর্মে, সিলুয়েট ফর্মে আছে হচ্ছে মসজিদের গম্বুজ, মন্দিরের চূড়া, গির্জার মন্দিরের চূড়া, গির্জার চূড়া, তারপর প্যাগোডার ওই আপনার আকৃতি, তার উপর লেখা আছে এটা। তার মানে সর্বধর্মের মানুষেরা বলছেন আমরা সবাই বাঙালি। মুক্তিযুদ্ধের চেতনা ছিল এটা। তো পোস্টার কিভাবে হলো এটা? যদি বাংলার মুসলমান পাকিস্তানি মুসলমানদের সাথে লড়াই করে থাকে ধর্মযুদ্ধের মতো, তাহলে পোস্টার এটা হলো কেন? বিপদ না? এখন ধরে নিলাম যে দেবদাস চক্রবর্তী আপনাদের ভাষায় অন্য ধর্মের, সে এই কাণ্ডটি করেছে। আমাদের মুসলমান কামরুল হাসান কোন পোস্টার করলেন? আইয়ুব খানের বিশাল এক অবয়ব, সেটা জানোয়ারের মতো, হাউ এরকম একটা অবয়ব লিখলেন। এই জানোয়ারদের উপরে লেখা, নিচে হত্যা করতে হবে। টুপি পরা দেখালেন না কেন? আইয়ুব টুপি পরে আসছে, সাত্তারা মার্কা আছে না পাকিস্তান, সেটা দিলেন না কেন? মুসলমান কামরুল হাসান। আপনারা এই ন্যারেটিভ তৈরি করতে পারেন, যেটা দেবদাস চক্রবর্তী করেছে, প্রাণেশ কুমার মন্ডল করেছে, অথবা বাংলার মেয়েরা, বাংলার মায়েরা সবাই আজ মুক্তিযুদ্ধের নিতুন কুণ্ডু করেছে। নামের মধ্যে একটা হিন্দু ভাব আছে, হিন্দু সম্প্রদায়েরই, বাঙালি, ও হিন্দু না, শিল্পী, আর্টিস্ট। তাহলে সেই কামরুল হাসান এই কাণ্ড করলেন কেন? তার মানে মুক্তিযুদ্ধটা বাংলার মুসলমানদের সাথে উত্তর ভারতের ইসলাম মেলে নাই জন্য, পাকিস্তানের ইসলাম মেলে নাই জন্য ধর্মযুদ্ধ হয় নাই। এখন এই প্রবাস, এই পোস্টারগুলো কারা বের করতো জানেন? বের করত প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার দপ্তর। সেটার দায়িত্বে কে ছিলেন? কামরুল হাসান ছিলেন। এবং এইটা তাজউদ্দিন আহমেদরা জানেন। তাজউদ্দিন আহমেদ আমাদের যে অস্থায়ী সরকার, আপনি নাকি অস্থায়ী সরকার স্বীকার করেন যে অস্থায়ী সরকার একটা ছিল, প্রবাসী সরকার? নাকি এরকম মুসলমানরা এই দেশের মধ্যে থেকেই, মানে জঙ্গলে ঝোপে জঙ্গলে গেরিলার মতো লুকিয়ে থেকে, হ্যাঁ, আলখুল্লা জোব্বা আচকান পরে যুদ্ধ করে ফেলছে? মুক্তিযুদ্ধে ইসলামী দলগুলোর ভূমিকা আপনাকে বলেছি, এটার একটা ব্যাখ্যা আপনি দেবেন, তারপরে বাকওয়াজ না করে ব্যাখ্যাটা দেবেন, খুব দ্রুত দেবেন। ইসলামপন্থী দলগুলো তাহলে এই ভূমিকাটা নিয়েছিল। নেজামে ইসলাম পাকিস্তান বাংলাদেশের পক্ষে ছিল, দুর্বল একটা দল। নিজামে ইসলাম তখন মাদ্রাসা টাদ্রাসা বন্ধ করে বাড়ির দিকে চলে গেছে, অথবা কেউ কেউ এদের বাঙালি যারা ছিল যুদ্ধ করতে গেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি বলছেন আমাদের জাতীয় বুর্জুয়া দরকার। এবার কতগুলো পরিসংখ্যান আপনাকে আমি দিতে চাই। জাতীয় বুর্জুয়া দরকার কেন? আপনি বলছেন ভারতীয় যে হেজিমনিটা আছে, অর্থাৎ ভারতীয় পুঁজির যে আগ্রাসন আমাদের এখানে আছে, আধিপত্য আছে, সেই আধিপত্য ঠেকাতে গেলে আমাদের জাতীয় বুর্জুয়া দরকার। জাতীয় বুর্জুয়া আমাদের দেশে, গতকাল বণিক বার্তা একটা সংবাদ আছে, গতকাল বণিক বার্তার যে পত্রিকা, সেইটা আপনি যদি একটু পাঠ করেন, বা আমাদের যে দর্শকরা দেখছেন তারাও যদি একটু পাঠ করেন, আমাদের বুর্জুয়াদের অবস্থা, মানে মাহফুজ আলমরা আরো জাতীয় বুর্জুয়া চাইছেন তো, যাতে জাতীয় পুঁজির বিকাশ ঘটে এবং সেই পুঁজি বিকশিত হয়ে আরেকটা দেশের বাজারকে দখল করে আরো মুনাফা করে, সংহত করে। তো এগুলো, এই স্বপ্নের রাজ্যে বিচরণ করা খুব বিপদ। কারণ পুঁজির ধর্ম হচ্ছে, যে পুঁজি বড় সে আশেপাশে সব ছোট পুঁজি খেয়ে ফেলে। সূর্য অনেক বড় না, সূর্য তাকে কেন্দ্র করে এই যে আমরা পৃথিবী, এই যে চুনোপুটিরা ঘুরছি, বড় পুঁজি হচ্ছে এই জিনিস। বড় পুঁজি এত বড়, সে সারাক্ষণ আশেপাশে ছোট পুঁজি আছে না, ওর কাছে গিয়ে আসসালামু আলাইকুম স্যার বলে কোলের মধ্যে ঢুকে যায়, দেখা পাওয়া যায় না। ব্ল্যাক হোল বোঝেন? ব্ল্যাক হোল, বড় পুঁজির গহ্বরে ছোট পুঁজি বিলীন হয়ে গেল। তাহলে আমাদের চেয়ে বড় বড় পুঁজিপতিরা আছে, আমরা একটা ক্ষুদ্র পুঁজির দেশ। তাহলে আমাদের পুঁজি যাও হয়েছিল সেগুলো আবার ইতিমধ্যে নাই হয়েছে, পাচার হয়েছে, বিদেশে চলে গেছে। সেটা আপনার বিবেচনায় যেহেতু মুসলমান সরকার ছিল না, সে কারণে এই সব কাণ্ড ঘটেছে। এর বিপরীতে আমাদের দরকার হচ্ছে যে আমরা একটা জাতীয় পুঁজির সংহত একটা রূপ আমরা দেখতে চাই। এখন মুশকিলটা হচ্ছে যে আমাদের এই যে বণিক বার্তা পত্রিকা কি লিখেছে? বণিক বার্তা লিখেছে গতকাল
বণিক বার্তা 6/10/24। খেলাপি হয়ে গেছে জনতা ব্যাংকের 75% ঋণ, 5 গ্রুপের ঋণ 50,000 কোটি টাকা। আমাদের দেশের 5টা শিল্পপতি গ্রুপ, তাদের কাছে জনতা ব্যাংকের 50,000 কোটি টাকা নাই হয়ে গেছে। আপনার জাতীয় বুর্জোয়ার কাজ এটা। এটি কি শ্রমিক করেছে? এটি কৃষক করেছে? এটি গার্মেন্টস শ্রমিক করেছে? এটি কোনো শিক্ষক করেছেন? এটি কোনো ছাত্র করেছে? এটি কোনো মধ্যবিত্ত সাধারণ আয়ের একজন বাজারে গিয়ে যিনি জিনিসপত্র কিনতে পারেন না তিনি করেছেন? আপনার জাতীয় বুর্জোয়া করেছে। এটা ভারতীয় আধিপত্যবাদ নাই, কিন্তু এখানে ইন্ডিয়ান পুঁজির হেজিমনি নাই। এই যে জাতীয় 5টা শিল্পপতি গ্রুপ, 50,000 কোটি টাকা নাই করে দিয়েছে। আপনি খেলাফত বাদ বা এই যে কি সব এই সারিয়া টারিয়া বাদ দিয়ে এগুলো একটু দেখুন না ভাই। এগুলো দেখলেও তো কথাবার্তার একটা মানে আগামাথা পাওয়া যায়। কি সব কথাবার্তা বলুন তো, আগামাথা নাই কোনো। তাহলে জাতীয় বুর্জোয়া কতগুলো লাগবে? আসুন এবার পাঠ করি মুক্তিযুদ্ধের পর আমাদের দেশে পুঁজির বিকাশটা কিভাবে হয়েছিল সেইটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এবং এই কথাগুলো লিখছেন কে জানেন? আমাদের চাইতে অনেক বিদগ্ধ মানুষ, ডক্টর অনুপম সেন, তারপরে আনু মোহাম্মদ। তারা অর্থনীতিবিদ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সমাজবিজ্ঞান হিসাবে, অর্থনীতি শাস্ত্রবিদ হিসাবে তারা এগুলো বিষয়ের অধ্যাপক, গবেষণা করেন। তারা লিখছেন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ শাসনতন্ত্র থেকে বর্জিত হয়। কোন সময়? মুজিবের সময় হয়, জিয়াউর রহমানের সময়, আপনাদের বুর্জোয়াদের সময় হয়। তার আগেই অবশ্য বাকশাল সৃষ্টির মাধ্যমে একদলীয় প্রশাসন কায়েম করে। জাতীয় বুর্জোয়ারা করে কিন্তু ভাই, শেখ মুজিবরা করে। যা ছিল মুখ্যত জুলিয়াস নায়ারের তানজানীয় সমাজতন্ত্রের অনুকরণ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সামাজিক অর্থনীতিকে সংহত করার যে প্রচেষ্টা নিয়েছিলেন, তার ফলে সংবিধান আশ্রিত বুর্জোয়া গণতন্ত্রের বিলোপ হয়েছিল। বুর্জোয়া এমনি এমনি যায় নাই, শেখ মুজিবের ব্যবস্থার কারণে হয়েছে। আবার লিখছেন তিনি, 1975 সালে সামরিক শাসনের সূচনা হওয়ার পর সামরিক শাসকরা রাষ্ট্রখাতের ভূমিকা কমিয়ে ব্যক্তি খাতের শিল্পায়নের নামে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ক্ষমতার নৈকট্য ধন্য কতিপয় ব্যক্তিকে, প্রায় 1,500 ব্যক্তিকে, প্রায় 5,000 বুর্জোয়াকে, কোটি টাকার মালিক মাত্রকে ধরলে এই সংখ্যা বেড়ে প্রায় 10 থেকে 12,000 হবে। জিয়াউর রহমানের আমলে কোটি টাকার মালিক ছিল 10 থেকে 12,000-এরও বেশি। জাতীয় বুর্জোয়া কোটি টাকার মালিকের বেশি, মানে কোটি টাকার বেশি মালিক। রাষ্ট্রানুকূল্যে রাষ্ট্রের অর্থে ব্যক্তি বৃত্তের যে অমেয় ভাণ্ডার সৃষ্টি এবং নির্বিঘ্নে অবাধ লুণ্ঠন অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছিলেন। তার ফলে বাংলাদেশ উন্নয়নের যে নিগড়ে আবদ্ধ হলো, উঞ্চ উন্নয়নের, লুম্পেন ডেভেলপমেন্ট, ইত্রামি উন্নয়ন, লুম্পেন ডেভেলপমেন্টের যে নিগড়ে আবদ্ধ হলো, তার থেকে কবে কোন বিপ্লবের মাধ্যমে তার মুক্তি ঘটবে বলা সুকঠিন। আর কতগুলো বুর্জোয়া চান আপনি? এটা 1975 সালের পর 80-র দশকে এই ঘটনা ঘটেছিল জিয়াউর রহমানের আমলে। তাইলে চলেন আরো দেখি আপনার বুর্জোয়া কত দরকার, বুর্জোয়াদের খুঁজে খুঁজে বের করি। আমাদের দেশের যে বুর্জোয়া, শেখ হাসিনার সময়ের বুর্জোয়া, ভারতের সাথে আপনি যেটা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ, সেটা তো সত্যি। কারণ ভারতীয় আধিপত্যবাদের এবার দেখেন, আদানির সাথে একটা চুক্তি হয়েছিল বিদ্যুতের। আদানির শেখ হাসিনার পতন হয়েছে, তাহলে আদানির চুক্তি আমরা বাতিল করে দেব। কি চুক্তি নিয়েছিল? এই আমাদের দেশের বুর্জোয়ারা যে নতজানু হয়ে থাকে, কারণ তার পুঁজি ছোট, বৃহৎ পুঁজির সাথে সে সব সময় নতজানু চরিত্র গ্রহণ করে। এটা বিশ্ব পুঁজিবাদের মানে সত্য। কারণ মার্কিন পুঁজির কাছে আপনার ইউক্রেনিয়ান পুঁজি ছোট, ইউক্রেনিয়ান পুঁজির কাছে ধরুন উগান্ডার পুঁজি ছোট, উগান্ডার পুঁজির কাছে ধরুন আমাজন অঞ্চলের যে জঙ্গলের আদিবাসীরা, তাদের পুঁজি ছোট। সৌদি আরবের পুঁজির কাছে, মানে সৌদি আরবের যে পুঁজি, সেই পুঁজির কাছে আবার ইসরায়েলের যে পুঁজি, ইসরায়েলের যে সামরিক অস্ত্র, সেটা একটা পুঁজি, তার কাছে আবার পুরো আরব বিশ্ব ছোট।
তো মুসলিম উম্মা গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না কেন? সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যেখানে যেই সৌদি আরবে আপনার মক্কা শরীফ মুসলমানদের পবিত্র জায়গা, তাহলে সেই পবিত্র ঘাঁটিতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, সৌদি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, যেখান থেকে সে ইসরায়েলের খুনের ব্যাকআপ দেয়, তা আপনি মুসলিম উম্মা বাংলার নদীমাতৃক ইসলাম প্রতিবাদ করলেন না কেন? গিয়েছিলেন আমেরিকায় মাহফুজ আলম। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বললেন না কেন যে এই যে মুসলিম উম্মাকে আক্রমণ করা হচ্ছে ইসরায়েল? পারবেন না তো, এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র ভাই বড়। আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস কি কারণে আমেরিকাকে গিয়ে বললেন আমেরিকার কাছে আমরা সহযোগিতা চাই বাংলাদেশ গড়ে তোলার? কেন? তাহলে আপনার মাকসিদ আস সুরিয়া কই যাবে? তাহলে বাংলার মুসলমান কই যাবে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আপনি গিয়ে সাহায্য চাইলেন কেন? ও তো মুসলমান না, বড় পুঁজি। কারণ আপনি তার দয়া দাক্ষিণ্যে বাঁধবেন, কারণ বড় পুঁজি, কারণ আপনার জাতিসত্তা, আপনি এই সাম্রাজ্যবাদ বিরোধী যে গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, সেই মূল্যবোধের লড়াইটা আপনি করতেই দিতে চান না। তাহলে এখানে বুর্জুয়ার পুঁজির শাসন টিকবে না। তাহলে আপনি যখন জাতীয় বুর্জুয়া আরো দরকার এইরকম অবস্থা থাকবার পরেও, তার মানে হচ্ছে আপনি ধর্মের নামে আমাদের এখানকার যে পুঁজিবাদী শোষণ ব্যবস্থা, শ্রমিক শোষণের যে ব্যবস্থা, সেই শোষণ ব্যবস্থার পক্ষে কাজ করছেন। আপনি তো মজলুমের লোক নন। তাহলে গণ অভ্যুত্থানে যে মজলুম মৃত্যুবরণ করলো, গণ অভ্যুত্থানের পক্ষে যে শ্রমিক আত্মবলিদান করলো, তাহলে তার আকাঙ্ক্ষার পক্ষের মানুষ তো আপনি নন। আপনি আছেন ধর্মের নামে, যে আপনি বারবার বলছেন ইসলাম, নদীমাতৃক ইসলাম আমাদের এখানে থাকবে, কারণ আমাদের এখানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ হয়েছিল পাকিস্তানের ইসলাম আমরা মানিনি, উত্তর ভারতের ইসলামের সাথে আমাদের যায় না, সে কারণে আমরা একটা বাংলার ইসলাম কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। সুতরাং আপনার বয়ানটা ভুল, কারণ আমাদের দেশের জাতীয় বুর্জুয়ারা যেহেতু বিশ্ব পুঁজির সাম্রাজ্যবাদী পুঁজি, যার বৃহৎ পুঁজি, সেই পুঁজির তুলনায় আমাদের দেশের জাতীয় বুর্জুয়া, জাতীয় পুঁজির পরিমাণ যেহেতু কম, সে কারণে সর্বসময় সে আপোষ সভা করে চলে। আপোষ সভা করে এই কারণে, সে যদি জাতীয়তাবাদী শক্তিকে কিংবা তার গণতান্ত্রিক শক্তিকে সংঘবদ্ধ করতে থাকে, তাহলে জাতীয় বুর্জুয়ার এই যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যার উপর শোষণ চালানো হয়, গার্মেন্ট শ্রমিক, কৃষিজীবী, দিনমজুর, চা বাগানের শ্রমিক, প্রতিদিনকার যে দিনমজুরি করেন যারা, তাদের বিরুদ্ধে যে শোষণটা চালানো হয়, সেই শোষণের বিরুদ্ধে আন্দোলনটা শানিত হবে। অর্থাৎ তার দেশে তারই ধনিক শ্রেণীর শোষণের বিরুদ্ধে এই দেশের গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, শোষিত মানুষের মুক্তির লড়াই শানিত হবে। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কারণে গির্জা লাগে, সৌদি আরবের যে কারণে হজ লাগে, বাংলাদেশেও সেই কারণে ইসলাম লাগে, ভারতেও মোদির ওখানে সে কারণে রাম মন্দির লাগে। এবার বোঝা গেল জাতীয় বুর্জুয়ারা কি কি করেন। আদানি পূজা করেন না, ভারতের হিন্দু সম্প্রদায়ের আদানি। এবার আদানি দেখেন বাংলাদেশের সাথে কি চুক্তি করেছিল। চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো এক্সিট ক্লজ বাতিল করার সুযোগ রাখা হয়নি। শেখ হাসিনা সেটা মেনেছিলেন, কারণ ভারতের সমর্থনে সে ছিল, যেহেতু তার জনসমর্থন ছিল না। বিনা কারণে চুক্তি বাতিল করলে $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতেই হবে। বিনা কারণে চুক্তি বাতিল করলে $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিলিয়ন মাথা ঘুরে যায়, কোটি শুনলেই মাথা ঘুরে, এবার বিলিয়ন হিসাব করুন। এর বাইরে বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে 34% বিল পরিশোধ করতে হবে। শেখ হাসিনা তোমার জ্বালায় বাঁচি না। এর বাইরে বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে 34% বিল পরিশোধ করতে হবে, বিদ্যুৎ না কিনেও। আচ্ছা, কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ কমানো নিয়ে ইদানিংকালে সাম্প্রতিক সময়ে আমাদের এই সরকার এসে, যেহেতু যেগুলো করা যাবে না, সে কারণে আদানির পক্ষে তো সব চুক্তি আন্তর্জাতিক আদালতে মামলা করে দেবে, যাই চুক্তি দাবি রাখবে, কোনো তোমার পক্ষ থেকে তো কোনো বাতিল করার সুযোগ নেই। তারপর তুমি বাতিল করবা কেন? রাখাই হয় নাই ডিডের মধ্যে, চুক্তিপত্রের মধ্যে। তখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করছেন কয়লার দাম ও ক্যাপাসিটি চার্জ কমানো নিয়ে একটু দর কষাকষি করছেন, যে স্যার একটু কয়লার দাম, এই দামটা একটু এটা দেখেন না, একটু কমানো যায় কিনা। বড় পুঁজি, আপনার যে পুঁজিপতি আছেন না আপনি, ছোট পুঁজি, ও এরকম দর কষাকষি করেই বাঁচে। সেটা হতো না
যদি বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে বাংলাদেশটা একটা সব দিক থেকে এর মালিক যদি সর্বহারা শ্রেণী হতো, এর মালিক যদি গরিব মানুষ হতো, তাহলে তার লাভ, যেহেতু ওই যে দর কষাকষি করে তার নিজের লাভটাও রাখে, আপনিও লাভ নেন স্যার, তাহলে আমার একটু কমিশন থাকুক। লুম্পেন উন্নয়ন, যে একটু আগে অনুপম সেন বললেন যে লুম্পেন উন্নয়ন হয়েছে, উঞ্চ উন্নয়ন, এই উন্নয়নটা চোখে মোটা দাগে দেখা যায়। বিল্ডিং হয়েছে, বেকারের সংখ্যা বেড়েছে, ভূমিহীন কৃষকের সংখ্যা বেড়েছে, শিক্ষার হার কমেছে, শিক্ষার মান কমেছে। জাতীয় বুর্জুয়া সেখান থেকে নিজের লুটপাট করে ওই যে খ্যা 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 করে জুলকারনাইন সাহেবের সাথে হেসে বলল, আরে আমি তো বাইরে চলে এসেছি। আপনার জাতীয় বুর্জুয়া এই কাণ্ড করেছে, বিদেশে সম্পদ কিনেছে। আপনি বলছেন জাতীয় বুর্জুয়া লাগবে আমাদের। ভারতীয় হেজিমনি পাল্টানোর জন্য জাতীয় বুর্জুয়া দরকার, নাকি জাতীয় বুর্জুয়ার পশ্চাৎ দেশের চামড়া তুলে দেওয়া দরকার শোষণের জন্য? কত জাতীয় বুর্জুয়া চান আপনি? তাহলে তার মানে হচ্ছে যে কথাগুলো আপনারা বলছেন, মুক্তিযুদ্ধের পর কোটিপতির সংখ্যা কত হয়েছে পরিসংখ্যানটা দিয়ে আলোচনাটা আমি শেষ করে আনবো। কারণ যে বন্ধুরা এসব আলোচনা শোনেন, এই আলোচনাগুলো আপনাদের একটু চ্যালেঞ্জ করতে পারতে হবে তো ভাই। শিক্ষিত মানুষ সবাই কি সব মূর্খ মানুষের মতো আচরণ করে যাচ্ছি আমরা? এই সব এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, তো ভালো কথা আছেন, আপনাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তো আপনারা উদ্ধার করেন নাই আমাদেরকে। আমরা গণ অভ্যুত্থান করেছি, সেই জন্য আপনারা এসেছেন। মানুষ মৃত্যুবরণ করেছে, শ্রমিক মরেছে, রিক্সাওয়ালা মামারা লাশ বিনে পয়সায় নিয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে থেকেছে ইমার্জেন্সির সামনে। এগুলো কি কয়েকদিন আগের কাহিনী? মায়েরা নেমেছেন, সন্তানদের সাহস দিয়েছেন, হ্যান্ডকাপ পরা সন্তানকে বলছেন যা, কোনো ব্যাপার না, যা গাড়িতে উঠে পড়। মুগ্ধ মরে গিয়েছে, মুগ্ধর ভাই এসে বলেছেন ঠিক আছে, আমার একটা সন্তান গেছে, আরো লক্ষ সন্তানও গেছে। মুগ্ধর মা বলেছে এগুলো কি মাগনা মাগনা, কোথা থেকে ইসলাম টিসলাম এইসব কথাবার্তা বলেন? এটা তো খুব অসভ্য লোক আপনারা ভাই। এখন এই যে বিত্তবান শ্রেণী সম্পর্কিত যে কথাগুলো আছে, সেগুলোর তো একটা পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানগুলো একটু জানতেও হবে। মানে একটা কথা বললেন আর সেই কথার কোনো আগা নাই মাথা নাই, একটা বলে দিলেন। আচ্ছা দেখি তাহলে আনু মোহাম্মদের বাংলাদেশের অর্থনীতির গতিমুখ কি বলছেন। আনু মোহাম্মদ মানে শিক্ষিত মানুষ তো নাকি? লোকটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক ছিলেন, এবং তিনি খেয়াল করুন, আনু মোহাম্মদ একটা দীর্ঘ সময় ধরে, মানে অন্যান্য বামপন্থী দলগুলো তার সাথে ছিল এবং আমরা সহযোগিতা করেছি আনু মোহাম্মদকে। সেখানে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং সহ কমিউনিস্ট পার্টি, তারা সবাই এই তেল গ্যাস বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা যে কমিটি, আমরা ফুলবাড়ি পর্যন্ত যে লং মার্চ হয়েছে, সুন্দরবন পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা এগুলো মনে থাকবার কথা। তখন তো এই সব আপনাদের বাংলার মুসলমানদের কোথাও দেখা পাওয়া যায় না। জাতীয় সম্পদ রক্ষা করতে গিয়েছিলাম ভাই, আপনি জাতীয় বুর্জা চাইছেন। ইন্ডিয়ান হেজিমনি তো আপনার সুন্দরবনের মোংলা পোর্ট পর্যন্ত দখল করে আছে, সেগুলো নিয়ে তো কোনো কথা বলবেন না। জাতীয় সম্পদ নিয়ে কথা বলেন জাতীয় বুর্জা বের করার চাইতে। জাতীয়করণ করবার সময় আনু মোহাম্মদ লিখছেন, মন দিয়ে শুনুন, ব্যক্তি উদ্যোক্তার সিলিং ছিল 25 লাখ। এরপর 1975 সালের মধ্যে তা বেড়ে হয় 3 কোটি। দেখছেন বুর্জুয়া বাড়ছে। প্রথমে ছিল 25 লাখ টাকার মালিক। 1975 সালের মধ্যে তা বেড়ে হয় 3 কোটি এবং 75-এর রাজনৈতিক পরিবর্তনের আগেই তা 10 কোটি টাকা পর্যন্ত উন্নীত করা হয়। বুর্জুয়ার সংখ্যা না বাড়লে পুঁজির সংখ্যা বাড়ে কোত্থেকে, সিলিং বাড়ে কোত্থেকে? এই বৃদ্ধিটি তাৎপর্যপূর্ণ এই কারণে যে যে সময়ে সিলিং বাড়ানো হচ্ছে, সেই সময় এই মাত্রায় বিনিয়োগের ব্যক্তিবর্গ ক্রমেই তৈরি হচ্ছে। কথা সত্য। তাহলে সিলিং বাড়াচ্ছেন মানে কি? তার মানে বিনিয়োগ করবার জন্য পুঁজির মালিকও তৈরি হচ্ছে। না সিলিং বাড়ালেন, তাহলে পুঁজির মালিক তৈরি হলো না। এ তো অসামঞ্জস্যপূর্ণ জিনিস অর্থনীতিতে ঘটে না, ও তো একটা বিজ্ঞান, গতিশীল বিষয়। উল্লেখ্য, 1975 সালের জুন মাসের মধ্যে 120টি জাতীয়করণকৃত প্রতিষ্ঠান বাঙালি মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছিল। কয়টি? 120টি সরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ যেগুলো করা হয়েছিল, সেগুলো বাঙালি মালিকদের হাতে ফেরত দেওয়া হয়েছিল।
তবে এ প্রসঙ্গে বলা দরকার যে সব সিলিং এর উচ্চমুখী মাত্রা কিংবা বিরাষ্ট্রীয়করণ বেসরকারি খাতে নতুন শিল্পায়নের আবহাওয়া তৈরি করতে সক্ষম হয়নি। যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যে বেসরকারি খাতে দিই তাহলে উৎপাদন বাড়বে, সরকারি আমলাতান্ত্রিক জটিলতায় উৎপাদন বাড়ে না, কাজে ফাঁকি দেয়, তাহলে বেসরকারীকরণ করে দিলে উৎপাদন বাড়বে, জাতীয় বুর্জুয়া তৈরি করে দিই। বাড়লো। 1979 সাল নাগাদ শতকরা প্রায় 40% রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তিগত খাতে ফেরত দেওয়া হয়। মোট 785টি রাষ্ট্রায়ত্ত শিল্প ইউনিটের মধ্যে 159টি শিল্প উদ্যোক্তার কাছে ফেরত দেওয়া হয় এবং 200টি প্রতিষ্ঠানকে নিলামের মাধ্যমে সরকারের আশীর্বাদ পুষ্ট বিত্তবান ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়। ভাই মাহফুজ, তোমার সাথে কথা বলার একটা এই সমস্যা, সেটা হলো তুমি এই অনেক কিছু তুমি করেই বলি, কারণ তুমি তো বয়সে ছোটই হবে। আর এখন কি করা যাবে, ধরো আদর করেই বলি, স্নেহ করেই বলি, এত সব গবেষণা করছো, কারণ আমি তোমাদের এই আন্দোলনে তো আমরা সমর্থন দিয়েছি, বিদেশ থেকেও গিয়ে বিক্ষোভ মিছিল করেছি, তারপর প্রতিবাদ করেছি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এইসব কাণ্ড কীর্তি করা হবে। এখন তোমাকে একটা জিনিস একটু শেষ দিকে এসে বলি, কারণ এই যে বুর্জুয়া টুর্জুয়া তো আছে আমাদের এখানে, আমাদের দেশে দুর্গতির কারণ হচ্ছে যেটা ব্যক্তি মালিকানাধীন উৎপাদন ব্যবস্থা আছে, পুঁজির মালিক, এই কে কারো জবাবদিহিতা নাই, কিছু নেই, সরকারকে একটু ঘুষ দেয়, কিছু টাকা দেয়, তারা লুটে পুটে খায়, লুটে পুটে খাই মা, এরকম বলে না কি কি একটা চলন আছে যে গোলমাল করে দিয়ে লুটে পুটে খাই মা, এরকম একটা আছে। তো সবাই মিলে এরকম লুটে পুটে খায়, মাঝখান থেকে মরে হচ্ছে গরিব মানুষ, সর্বহারা শ্রেণীর মানুষ, যারা সবচেয়ে বেশি শ্রম করে, সবচেয়ে বেশি দেয় এবং সবচেয়ে কম পায়। তাহলে সেই জায়গাটা থেকে তুমি যে ইসলামের প্রসঙ্গটা বলছিলে, আমি এই মানে তোমার ইউনুস সম্পর্কে একটু কথা বলি, আর হচ্ছে বলে আমি আমাদের তুমি যেমন এই যে আছে না পরম সৃষ্টিকর্তার কাছে তুমি নিজেকে বন্দী মানে বন্দনা করছো এবং তুমি বলছো আমারও একজন মানুষ আছেন কিন্তু আদর্শিক গুরু লাগে, জামাতে যেমন ছিল আবু আলা মওদুদি, তা আমি তো আবার বুঝতেই পারছো আমি সর্বহারা শ্রেণীর পক্ষের মানুষ। মানে তোমাদের যদিও শিল্প সংস্কৃতি সম্পর্কে কোনো কথা নাই, তোমাদের এই মুসলমান মারামারি এবং এইসব নানান ধরনের তোমার শরিয়া, এগুলোর মধ্যে সঙ্গীতের কোনো ব্যাপার দেখি না। আবার কাওয়ালি মাঝখানে শুরু হয়েছিল, সে কাওয়ালি তো আবার ইসলামী গানও না। যাই হোক, সেগুলো দেখাতে গিয়ে একদিনের মধ্যেই সেটা আবার মেয়েদের সামনে পর্দা দিয়ে দিলা। তো এই ইসলাম একটু ভয় লাগে, কারণ এ কি ভাই পর্দা, গানের মধ্যে আবার পর্দা কি? মানে কয়দিন আগে তোমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা একসাথে মিছিল করলো, আবার এই কি এমন ঘটলো যে তুমি বিজয়ের পর কাওয়ালি অনুষ্ঠান হচ্ছে, মেয়েদের সামনে দিয়ে দিলা পর্দা, কয়দিন পর দিবা বোরকা, এটা সাদা রঙের বোরকা হোক কালো রঙের বোরকা হোক। তো সেই সব বিষয় একটু মুক্ত বুদ্ধির জায়গায় তোমাকে একটু আমি বাধা হিসেবেই দেখছি তোমাদেরকে। তো তুমি করেই বলি যে আমারও একজন নেতা তো আছেন, মানে যিনি একটু মুক্ত হতে বলেন, তার নাম অনেকগুলো নাম আছে, মার্কস, এঙ্গেলস, লেনিন। তুমি আবার বলো না মাঝে মাঝে বক্তৃতা, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার মিলনায়তনে প্রথম যেদিন তোমাকে মানুষ দেখতে পেল, তুমি একটা দারুণ বিদগ্ধ বক্তৃতা দিলে এবং সেখানে তুমি বললে পুঁজিবাদ যতদিন আছে মার্ক্সবাদ ততদিন প্রাসঙ্গিক। সুতরাং বাংলাদেশে তো পুঁজিবাদ আছেই, মার্কিন যুক্তরাষ্ট্রে পুঁজিবাদ তার বড় ভাইয়ের হাত ধরে আরেকটু বড় হয়েছে, সাম্রাজ্যবাদ হয়েছে। তারপরে ধরো পৃথিবীর দেশে দেশে পুঁজিবাদী দুঃশাসন সেটা আছে। তো তুমি বলছো পুঁজিবাদ যতদিন আছে মার্ক্সবাদ ততদিন প্রাসঙ্গিক। তোমার শব্দটা ছিল ক্যাপিটালিজম যতদিন আছে মার্কসিজম ততদিন প্রাসঙ্গিক। তাহলে ক্যাপিটালিজম আছে তোমরাও যেই বাংলাদেশ চালাচ্ছ, আমরা যে বাংলাদেশ দেখছি, যে কানাডায় আমি আছি, সেটাও ক্যাপিটালিজম দিয়ে ভরা। তো ক্যাপিটালিজম যতদিন আছে মার্কসিজম ততদিন প্রাসঙ্গিক। তুমিই বলেছো, সে কারণে আমি মার্কসিজমের লাইনের একটা কথা বলি, কারণ আমি ক্যাপিটালিজমকে ওভারথ্রো করতে চাই, ছুঁড়ে ফেলতে চাই। ক্যাপিটালিজম মানব বিধ্বংসী, মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ করে। ক্যাপিটালিজম নির্মম, শ্রমিকের শ্রম, বাদুর তো দেখা যায় যে রক্ত শুষে খায়, ড্রাকুলাওকেও দেখা যায়, এই ক্যাপিটালিজমকে না দেখা যায় না। ও হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলে, ধর্মের কথা বলে, ওই উপর দিকে আঙুল দিয়ে বলে সব তিনি জানেন। আপনি যে খেতে পারছেন না জানেন তো, সেটি সব তার কারণে। মানে আপনি যে চিকিৎসার পয়সা পাচ্ছেন না জানেন, সেটিও সব তার কারণে। তারপরে ধরুন এই যে 5টি শিল্পপতি গ্রুপ 50,000 কোটি টাকা এই যে যমুনা গ্রুপের মেরে দিল, সেটাও তারই কারণে। আমার আবার সেই তার কারণে আমার আছে হচ্ছে শ্রমিক শ্রেণীর কারণ আছে। শ্রমিকদের শিক্ষিত না হওয়াটা বড় কারণ। শ্রমিকরা সংগঠিত হয়নি, সেটা একটা যেদিন হবে ভাই,
সেদিন কিন্তু যেখানে যেখানে হয়েছে সেখানে সে কিন্তু যাও কিউবায় গিয়ে বলো সব তারই কারণ হয় না। এখন ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তুমি যেই যুদ্ধটাকে বলছিলে যে এটা পাকিস্তানি ইসলামের বিরুদ্ধে বাংলাদেশি ইসলাম রক্ষার যুদ্ধ, তো সেইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে দেখো, তোমাদের এই প্রফেসর ইউনূস মুক্তিযুদ্ধের সময় কোন ইসলাম ধারণ করেছিলেন সেই জায়গাটা একটু আমি তোমাকে জানাই, তাহলে তোমার বলতে সুবিধা হবে যে এই কথাটি আমি আর বলবো না, স্যার ক্ষমা করে দেন। প্রফেসর ইউনূস যেটি করেছিলেন 1971 সালে, তোমার জানা থাকার কথা, 1971 সালে প্রফেসর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তো সেই বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিনি পড়াতেন, তো তখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মোহাম্মদ ইউনূস করলেন কি, তখন তার স্ত্রী রাশান স্ত্রী ছিলেন তার, এবং তিনি বাংলাদেশের বড় একজন স্থপতি এফ আর খান, ফজলুর রহমান খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্কিটেক্ট, তাকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে নিউজ লেটার বের করা শুরু করলেন এবং তিনি আর্থিক সহযোগিতা চাইলেন। তিনি তখন বিশ্ববিদ্যালয়ের যেহেতু শিক্ষক এবং তার বন্ধুরা তাকে সহযোগিতা করতে থাকলো, সে টাকা তিনি প্রবাসী সরকারের কাছে পাঠাতে থাকলেন। এবং মোহাম্মদ ইউনূস একটা নিউজ লেটার এবং পত্রিকা সমাবেশ করা শুরু করলেন। তারপর সেখানে তিনি কার্টুনও আঁকতেন, তার আঁকার হাত ভালো ছিল, তিনি কার্টুন আঁকতেন। এখন তুমি কি একটু তার সাথে কথা বলতে পারবে? তুমি যেহেতু ব্যক্তিগত বিশেষ সহকারী, তুমি কি একটু তার সাথে বলতে পারো যে ইউনূস ভাই, মানে আমি জানি না তুমি কি বলবে, ভাই না চাচা, তো সেটা বলে বলো যে স্যার আপনি কি একটু বলবেন আপনি ওই সময়টায় কি মুসলমান কোনো কার্টুন এঁকেছিলেন? তাহলে তোমার উত্তরটা সঠিক হয়। তাহলে যিনি তো প্রফেসর ইউনূস তো নোবেল পুরস্কার বিজয়ী একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মানুষ, তিনি একটা অসম্ভব গুরুদায়িত্ব পালন করছেন। যদিও অনেক পরে তিনি আবার বামপন্থীদের সাথে কথা বললেন, গণতান্ত্রিক এই যে বাম গণতান্ত্রিক জোটের সাথে শুরুর দিকে তোমরা কথা বলো নাই, হঠাৎ করে কি কারণে তোমাদের এই বোধোদয় হলো? আমরা তো চিৎকার করলাম যে বাম গণতান্ত্রিক জোটকে বাদ দিলা কেন ভাই, সব জামাতের সাথে কথা বললা, ইসলামের সাথে কথা বললা, হঠাৎ করে তোমাদের কেন বোধোদয় হলো যারে এ তো মারাত্মক একটা ডানপন্থী কাজ হয়ে গেল, এত ডাইনে যাচ্ছি, তাহলে তো একবারে ডাইনেই চলে গেলাম। তো তোমরা এত ডাইনে গেলে বাংলাদেশ তো একটু বামেই ঘুরবে, তো হঠাৎ করে তোমরা বাম দিকে একটু তাকালে ধন্যবাদ তোমাদেরকে যে বাম গণতান্ত্রিক জোটের সাথে কথা বলেছো। তো প্রফেসর ইউনূস কিন্তু এই কাণ্ডটা করেছিলেন। এবার আমি তোমাকে আমাদের দেশে কতগুলো বুর্জুয়াদের, মানে যে ধর্মকেন্দ্রিক যে বুর্জুয়ারা কাজ করেছে, জিয়াউর রহমান তো করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে এনেছে, সমাজতন্ত্র সরিয়েছে, তারপর ধর্মনিরপেক্ষতা গেছে, তারপরে আবার ধরো এই যারা যারা এসেছে, তারপরে এরশাদ এসেছে। এরশাদ যেই লোকটার প্রায় প্রতি বৃহস্পতিবার রাতেই স্বপ্নদোষ হতো, মানে স্বপ্নদোষ মানে হচ্ছে সে প্রতি শুক্রবার ঢাকা শহরের কোনো না কোনো মসজিদে গিয়ে হাজির হয়ে যেত এবং বলতো স্বপ্নে আমি দেখেছি আজকে আমাকে এই মসজিদে নামাজ পড়তে বলা হচ্ছে। এবং এই যে তখন এত এত মুসল্লি ছিলেন, তারা এই টিকাটুলির মসজিদ বলো, তারপরে জোনাকি সিনেমালের ওখানে মসজিদ বলো, আগারগা মসজিদ বলো, তেজগা মসজিদ বলো, বাইতুল মোকাররম বলো, এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন মসজিদে গিয়ে এই একজন সামরিক জান্তা যিনি সংবিধান অবমাননা করে রাষ্ট্র ক্ষমতা এলেন, সেই লোকটা তার এই দুষ্ট স্বপ্ন সেটা দেখে বলতো যে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে এখানে নামাজ পড়তে পারবো। কত বড় পয়গম্বর হলে এটা সম্ভব? মিথ্যুক। তাহলে সেই লোকটি যে মসজিদে নামাজ পড়তো মিথ্যুক, তার উপরে কিন্তু মসজিদের এই গম্বুজ তোমার ভেঙে পড়ে নাই, এই মুসল্লিরা তার পিছনে দাঁড়াতো, জানতো এই লোকটা মিথ্যা কথা বলে। অন্তত 5-6 দিন আগে থেকে গোয়েন্দারা ঘুরে টুরে আসতো। সেই লোকটি রাষ্ট্র ধর্ম হিসাবে সংবিধানে ইসলামকে অন্তর্ভুক্ত করলো। এই প্রত্যেকটা কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। সুতরাং তোমরা যেই কথাটি বলছো 24-এর চেতনার সাথে আমি একমত। তোমরা বলছো রিসেট বাটন পুশ করুন মুক্তিযুদ্ধের ওই সময়, এবং তোমরা কি অদ্ভুত অদ্ভুত কথা বলো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বুদ্ধিজীবীরা বুঝতে পারেন নাই যে মুক্তিযুদ্ধ হচ্ছে, আর 24-এর গণ অভ্যুত্থানের সময় বুঝতে পারেন নাই বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে গণ অভ্যুত্থান হচ্ছে। সংকটটা অন্যখানে। তোমার কথার মধ্যে সত্য আছে আংশিক। বাংলাদেশি বুদ্ধিজীবী বলতে তুমি যাদেরকে দেখেছো তারা সব আওয়ামী বশংবদ হয়েছিল 15 বছরের ফ্যাসিবাদী শাসনে।
মন্দের ভালো হিসাবে আওয়ামী শাসনকে বুর্জুয়া, এই যে তোমাদের বুর্জুয়া শাসনকে সম্পূর্ণভাবে অন্ধ আনুগত্য দিয়েছিল। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, যা যা আছে, জাতীয় বুর্জুয়া, তারপরে তোমার লুম্পেন বুর্জুয়া, তারপরে তোমার যা যা মোল্লা, অমুক তমুক সব। সে কারণে আর যারা বুদ্ধিজীবীরা ছিল সাবলটার্ন, তাদের স্বর শোনা যায় নাই, কারণ তোমাদের বুর্জুয়াদের প্রচার মাধ্যম এটা প্রচার করে নাই। তোমাদের বুর্জুয়া প্রচার মাধ্যম এই সাবলটার্ন স্বর, নিম্নবর্গের মানুষের সব নিম্নবর্গের কথা প্রচার করে না। তাহলে তুমি সেই জাতীয় বুর্জুয়াদের সংখ্যা বাড়াতে চাও, তার মানে তুমি শোষক শ্রেণীর পক্ষে কাজ করছো। গণ অভ্যুত্থান শোষক শ্রেণীকে আবার পুনর্বহাল করার জন্য হয় নাই। তোমার ইসলাম হচ্ছে জাতীয় বুর্জুয়াদের সংহত করা, অর্থাৎ যে শ্রেণী বিভক্ত সমাজ, ধনিকতন্ত্র, সেটাকে টিকিয়ে রাখার সমাজ। সুতরাং দ্রুত এই যে তোমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তোমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুই করতে পারো নাই। তোমরা আমাদের এখানকার যা যা চাহিদা ছিল মানুষের, ডিমের হালি 60 টাকা হয়েছে বা আরো যা যা হওয়ার হয়েছে, সেগুলো কিছুই করতে পারো নাই। সুতরাং পায়ের তলার মাটিটা ঠিক কতখানি থাকছে এটা একটু খেয়াল করো। প্রথম আলোর সাথে ইন্টারভিউ দিয়েছিলে, ভালো কথা বলেছো, অনেক কথা বলেছো, যেগুলো কথার মানে তুমি নিজেও জানো না। তোমাকে দেখে মনে হয় তুমি জ্ঞানী, কিন্তু আসলে তুমি যদি জ্ঞানী হতে তাহলে প্রত্যেকটা বিষয়ের একটু ব্যাখ্যা দিতে। তোমার এই শরিয়ারও কোনো মানে নাই, এবং তুমি যে সবচেয়ে বেশি অশিক্ষিত মানুষ, তোমার কোনো দালিলিক প্রমাণ নাই, তোমার কোনো দালিলিক গবেষণা নাই, এবং তুমি বলে ফেললে, এবং তুমি বিকৃত করছো মুক্তিযুদ্ধের ইতিহাস। আওয়ামী লীগ একভাবে বিকৃত করেছে, বিএনপি একভাবে বিকৃত করেছে, এরশাদ একভাবে বিকৃত করেছে, আর তুমি হচ্ছ নতুন বিকৃতি রূপকার। যে তুমি বলছো বাংলার যুদ্ধটা হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানি ইসলামকে প্রত্যাখ্যান করে পূর্ব পাকিস্তানের মুসলমানদের ইসলাম রক্ষার জন্য। ইতিহাসে বিকৃতির দায়ে একদিন তোমাকে দেশ ছেড়ে পালাতে হবে। আগাম ভবিষ্যৎবাণী করলাম। আমি জোসেফ স্টালিন, মার্কস, লেনিন, ক্ষুদিরাম, সূর্য সেন, শহীদ রুমি, এদের লাইনের লোক, আপোষহীন মানুষ। আমি মনে করি বাংলাদেশে সর্বহারা শ্রেণীর একটি রাষ্ট্র ক্ষমতা এবং সমাজ ব্যবস্থা তৈরি হওয়া দরকার। জাতীয় বুর্জুয়াদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা দরকার, জবাবদিহিতা দরকার। তুমি যে সমস্ত বুর্জুয়ারা এখনো ক্ষমতায় আছে, যাদেরকে সাথে নিয়ে টেকনোক্র্যাট অন্তর্বর্তীকালীন সরকার করেছ, তোমার এখানে কোনো রকমের লেফট লিনিন বাম ধারার কোনো অর্থনীতিবিদ নাই, কোনো পরামর্শক নাই, উপদেষ্টা নাই, কেউই নাই, সব তোমাদের বুর্জুয়া ব্যবস্থার। সুতরাং তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না, তাহলে তোমার সাথে আমি কফি খাবো, কিন্তু তুমি কথা বলার আগে এরপর থেকে একটু দালিলিক প্রমাণ সহ দিবে ভাই, কারণ তোমাদের অনেক বুদ্ধি। তোমরা মাস্টার মাইন্ড না হলেও বিহাইন্ড দ্য সিন তোমরা অনেক কাজ করেছো। সফল একটি ছাত্র আন্দোলন করেছিলে, যদিও মানুষের অংশগ্রহণ ছাড়া আবু সাইদের মৃত্যু এবং তার ফলাফল ঘরে তোলা যেত না। মানুষের অংশগ্রহণ ছাড়া, সর্বাত্মক অংশগ্রহণ ছাড়া এই গণঅভ্যুত্থান সম্পূর্ণ হতো না। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, রিসেট বাটন, এবং যেই বিতর্কটা উঠেছিল যে 1971 সালে কি আমাদের ধর্মযুদ্ধ হয়েছিল, আমরা কি মুক্তির যুদ্ধ করেছিলাম, বাংলাদেশের জন্য করেছিলাম, বাংলাদেশের শোষণ মুক্তির জন্য করেছিলাম পাকিস্তানিদের শোষণের হাত থেকে। যদিও মাহফুজ আব্দুল্লাহদের বয়ান হচ্ছে, ন্যারেটিভ হচ্ছে যে 1971 সালে আসলে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানি ইসলাম এবং উত্তর ভারতের যে ইসলাম, সেই ইসলাম এই বাংলার ইসলামের মতো করে ছিল না, জন্য পাকিস্তানি ইসলাম প্রত্যাখ্যান করে আমরা বাংলার মুসলমানেরা লড়াই করেছিলাম। সেটিকে আমি সর্বৈব প্রত্যাখ্যান করছি এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আপনাদের ওই বিষয় নিয়ে সোচ্চারিত হওয়া দরকার। আমি মনে করি বিবেচনা বোধ যদি কারো থাকে, আর সোচ্চারিত হলেই, যে কথাটি বারবার বলি যে শব্দ হয়, শব্দ হলেই নতুন শব্দ তৈরি হয়। যে যেখানে আছেন ভালো থাকবেন। সাংস্কৃতিক অবক্ষয় আজকের 9ম পর্বের আলোচনা এখানে শেষ করছি। আমাদের জয় হোক। গণঅভ্যুত্থানের চেতনা, গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, গণঅভ্যুত্থানের চেতনার সাথে যেন কেউ বিশ্বাসঘাতকতা না করতে পারেন।